স্বাগতম আপনাদের গল্পমিতা চ্যানেলে। এখানে গল্প শুধু বলা হয় না, গল্প বেঁচে ওঠে। ভয়ঙ্কর অন্ধকার রাতের হরর কাহিনী, মনের গভীরে নাড়া দেওয়া রোম্যান্টিক গল্প আর রহস্যের জালে বাঁধা গোয়েন্দা কাহিনী সব কিছুই শোনাতে চলেছি আমরা আপনাদের। গল্পমিতা আপনাদের সঙ্গী। যখন রাত জাগবেন একা, যখন ট্রেনে বা বাসে একঘেয়েমি লাগবে, অথবা যখন মন চাইবে অন্য এক জগতে ভেসে যেতে। খুব শিগগিরই শুরু হচ্ছে আমাদের যাত্রা, তাই সঙ্গে থাকুন। গল্প হোক আপনার নিঃসঙ্গতার সাথী, আপনার আনন্দের বন্ধু, আর কল্পনার দরজা খোলার চাবিকাঠি। এটাই গল্পমিতা, যেখানে প্রতিটি গল্প হয়ে উঠবে আপনার মনের মিতা। ছোট্ট গ্রাম সুন্দরপুর। একটি নদীও আছে গ্রামের উত্তর প্রান্তে। মহকুমা থেকে 12-13 মাইল, রেল স্টেশন থেকেও 7-8 মাইল। গ্রামের মুস্তাফি বংশ এক সময় সমৃদ্ধশালী জমিদার ছিলেন। এখন তাদের অবস্থা আগের মতো না থাকলেও আশেপাশের অনেকগুলি গ্রামের মধ্যে তারাই এখনো পর্যন্ত বড়লোক বলে গণ্য। যদিও ভাঙা পুজোর দালানে আগের মতো জাঁকজমকে এখন আর পুজো হয় না। প্রকাণ্ড বাড়ির যে মহলগুলোর ছাদ খসে পড়েছে গত 20-30 বৎসরের মধ্যে, সেগুলো মেরামত করবার পয়সা জোটে না। বাড়ির মেয়েদের বিবাহ দিতে হয় কেরানি পাত্রদের সঙ্গে, অর্থের এতই অভাব। সুশীল এই বংশের ছেলে, ম্যাট্রিক পাশ করে বাড়ি বসে আছে। বড় বংশের ছেলে, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কখনো চাকরি করেননি। সুতরাং বাড়ি বসেই বাপের অন্ন ধ্বংস করুক, এই ছিল বাড়ির সকলেরই প্রচ্ছন্ন অভিপ্রায়। সুশীল তাই করে আসছে। অবশ্যই সুন্দরপুর গ্রামে ব্রাহ্মণ কায়স্থের বাস খুব বেশি নেই। আগে অনেক ভদ্র গৃহস্থের বাস ছিল। তাদের সবাই এখন বিদেশে চাকুরি করে বড় বড় বাড়ি জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে। মুস্তাফিদের প্রকাণ্ড ভদ্রাসনের দক্ষিণে ও পূর্বে তাদের দৌহিত্র রায় বংশ বাস করে। পূর্বে যখন মুস্তাফিদের সমৃদ্ধির অবস্থা ছিল, তখন বিদেশ থেকে কুলগৌরব সম্পন্ন রায়দের আনিয়ে কন্যাদান করে জমি দিয়ে এখানেই বাস করিয়েছিলেন এরা। কালের বিপর্যয় সেই রায় বংশের ছেলেরা এখন সুশিক্ষিত ও প্রায় সকলেই বিদেশে ভালো চাকুরি করে। নগদ টাকার মুখ দেখতে পায়। বাড়ির কেউ বড় একটা আসে না। যখন আসে তখন খুব বড় মানুষই চাল দেখিয়ে যায়। পদে পদে মাতুল বংশের ওপর টেক্কা দিয়ে চলাই যেন তাদের 2-1 মাস স্থায়ী পল্লীবাসের সর্বপ্রধান লক্ষ্য। আশ্বিন মাস, পুজোর বেশি দিন দেরি নেই। অঘোর রায়ের বড় ছেলে অবনী সস্ত্রীক বাড়ি এসেছে। শোনা যাচ্ছে দুর্গোৎসব না করলেও অবনী এবার ধুমধামে নাকি কালী পুজো করবে। অবনী সরকারি দপ্তরে ভালো চাকুরি করে। অবনীর বাবা অঘোর রায় ছেলের কাছেই বিদেশে থাকেন। তিনি এ সময় বাড়ি আসেননি। তার মেজ ছেলে অখিলের সঙ্গে পুরী গিয়েছেন। অখিল যেন কোথাকার সাব ডেপুটি 15 দিন ছুটি নিয়ে স্ত্রী পুত্র ও বৃদ্ধ পিতাকে নিয়ে বেড়াতে বার হয়েছে। সুশীল অবনীদের বৈঠকখানায় বসে এদের চালবাজির কথা শুনছিল অনেকক্ষণ থেকে। অবনী বললে, মামা, তোমাদের বড় 17 ইঞ্চি আছে? একখানা দালান জোড়া 17 ইঞ্চি তো ছিল জানি, কিন্তু সেটা ছিঁড়ে গিয়েছে জায়গায় জায়গায়। ছেঁড়া 17 ইঞ্চি আমার চলবে না। তাহলে কলকাতায় লোক পাঠিয়ে ভালো একখানি বড় 17 ইঞ্চি কিনে আনি। বন্ধু বান্ধব 5 জনে আসবে, তাদের সামনে বার করার উপযুক্ত হওয়া চাই তো। বড় আলো আছে, বাতির ঝাড় ছিল, এক থাকে কাজ খুলে গিয়েছে। তাতে চলে তো নিও। তোমাদের তাতেই কাজ চলে, কেন চলবে না? দেখায় তো খুব ভালো। তাছাড়া দুর্গোৎসবের কাজ দিন মানেই বেশি। রাত্রে আরতি হয়ে গেলে আলোর কাজ তো মিটে গেল। আমায় ডে লাইটের ব্যবস্থা করতে হবে দেখছি। কালী পুজোর রাতে আলোর ব্যবস্থা একটু ভালো রকম থাকা দরকার। ইলেকট্রিক আলোয় 12 মাস বাস করা অভ্যেস। সত্যি পাড়াগায়ে এসে এমন অসুবিধা হয়। বৃদ্ধ সত্যনারায়ণ গাঙ্গুলি তার ছোট ছেলের একটা চাকুরির জন্য অবনীর কাছে কদিন ধরে হাঁটাহাঁটি করে একটু, অবশ্য খুব সামান্যই একটু ভরসা পেয়েছিলেন।
তিনি অমনি বলে উঠলেন, তা অসুবিধে হবে না। বলি, তোমরা বাবাজি কি রকম জায়গায় থাকো, কি ধরমে থাকো তা আমার জানা আছে তো। গঙ্গাচানের যোগে কলকাতা গেলেই তোমাদের ওখানে গিয়েই উঠি, আর সে কি যত্ন। ওই ইলেকট্রিক আলো না হলে কি বাবাজি তোমাদের চলে? সুশীল কলকাতায় দু একবার মাত্র গিয়েছে। আধুনিক সভ্যতার যুগের নতুন জিনিসই তার অপরিচিত। শিক্ষিত ও শহুরে বাবু অবনীর সঙ্গে ভয়ে ভয়ে তাকে কথা বলতে হয়। তবুও সে বললে, ডে লাইটের চেয়ে কিন্তু ঝাড় লণ্ঠন দেখায় ভালো। অবনী হেসে গড়িয়ে পড়ে আর কি। ওহে, যে যুগে জমিদার পুত্রেরা নিষ্কর্মা বসে থাকতো আর হাতিতে চড়ে জড়দগবরের মতো ঘুরে বেড়াতো, ওসব চাল ছিল সেকালের। মডার্ন যুগে ওসব অচল, বুঝলে মামা। এ হলো প্রগতির যুগ। হাতির বদলে এসেছে ইলেকট্রিক লাইট। সেকালকে আঁকড়ে বসে থাকলে চলবে? বনেদি পুরনো আমলের চালচলনে আবাল্য অভ্যস্ত সুশীল। বয়সে যুবক হলেও প্রাচীনের ভক্ত। সে বললে, কেন, হাতি চড়াটা কি খারাপ দেখলে? রামও জবরজং ব্যাপার। হাতির মতো মোটা জানোয়ারের ওপর বসে থাকা পেট মোটা নাদুস নুদুস। সত্যনারায়ণ গাঙ্গুলি বললেন, গোবর গণেশ, জমিদার ছেলেরই শোভা পায়, কিন্তু কাজে যারা ব্যস্ত, সময় যাদের হাতে কম, দিনে যাদের 30 মাইল চক্কর দিয়ে বেড়াতে হয় নিজের কাজে বা অফিসের কাজে, তাদের পক্ষে দরকার মোটর বাইক বা মোটর কার। স্মার্ট যারা, তাদের উপযুক্ত জানি হচ্ছে। সুশীল প্রতিবাদ করে বললে, স্মার্ট কারা জানি নে। মোগল বাদশাহের সময় আকবর আওরঙ্গজেবের মতো বীর হাতিতে চড়ে যুদ্ধ করত। তারা স্মার্ট হলো না, হলো তোমাদের কলকাতার আদ্দির পাঞ্জাবি পরা, চশমা চোখে ছোকরাবাবুর দল, যারা বাপের পয়সায় গড়ের মাঠে হাওয়া খায় কিংবা শখে পড়ে 200 কদম মোটর ড্রাইভ করে। তারা অত বড় সাম্রাজ্য স্থাপন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, তারা হাতিতে চড়ে যুদ্ধ করত, পুরুরাজ হাতির পিঠে চড়ে আলেকজান্ডারের গ্রিক বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছিল। তারা স্মার্ট ছিল না, স্মার্ট হলো সিনেমার ছোকরা অ্যাক্টরের দল। সুশীল সেখান থেকে উঠে এলো। অবনীর ধরন ধারণ তার ভালো লাগেনি। দূর সম্পর্কের মামা ভাগ্নে, কোনো কালের দৌহিত্র বংশের লোক, এই পর্যন্ত। এখন তাদের সঙ্গে প্রত্যক্ষ কি যোগ আছে? কিছুই না। জমিদারের ছেলের উপর অবনী এ কটাক্ষ সুশীলের মনে হলো তাকে লক্ষ্য করে করা হয়েছে। তা করতে পারে, এরা এখন সব হঠাৎ বড়লোকের দল। পুরনো বংশের উপর এদের রাগ থাকাটা অসম্ভব নয়। সুশীল জমিদার পুত্রও বটে, নিষ্কর্মাও বটে। বসে খেতে খেতে দিন কতক পরে পেট মোটা হয়েও উঠবে, এ বিষয়েও নিঃসন্দেহ। অবনী তাকে লক্ষ্য করেই বলেছে নিশ্চয়ই। বাড়ি এসে সুশীল জ্যাঠামশাইকে জিজ্ঞেস করলে, আচ্ছা জ্যাঠামণি, আমাদের বংশে কখনো কেউ চাকরি করেছে? জ্যাঠামশাই তারাকান্ত মুস্তাফির বয়স 70-এর কাছাকাছি। তিনি পুজোর দালানের সঙ্গের ছোট কুঠরিতে সারাদিন বৈষয়িক কাগজপত্র দেখেন এবং মাঝে মাঝে গীতা পাঠ করেন। ঘরটার কুলুঙ্গিতে ও দেওয়ালের গায়ের তাকে গত 50 বছরের পুরনো পাঁজি সাজানো। তারাকান্ত বললেন, কেন বাবা সুশীল, এ বংশে কারো কোনো ভাবনা ছিল যে চাকুরি করবে? ছেলেরা কি করতো জ্যাঠামণি? পায়ের ওপর পা দিয়ে বসে খেয়ে আমাদের পুরুষানুক্রমে চলে আসছে। তবে আজকাল বড় খারাপ সময় পড়েছে, জমি জমাও অনেক বেরিয়ে গেল। তাজা হয়, একটু কষ্টে যাচ্ছে, কি আবার করবে কে, ওতে আমাদের মান যায়। সুশীল কথাটা ভেবে দেখলে অবসর বয়সে অবনীর কথাগুলো হিংসাতে ভরা ছিল। এখন দেখা যাচ্ছে অবনীদের বাইরে বেরিয়ে চাকুরি না করলে চলে না, আর তাদের চিরকাল চলে আসছে বাড়ি বসে। এতে অবনীর হিংসের কথা বই কি? মামার বাড়ি খেয়ে চিরকাল ওরা মানুষ, আজ হঠাৎ বড়লোক হয়ে চাল দেয়া কথাবার্তায় সেই মাতুল বংশকেই ছোট করতে চায়। সুশীল এর প্রমাণ অন্য একদিক থেকে খুব শিগগিরই পেলে। মুস্তাফিদের সাবেকি পুজোর মণ্ডপে দুর্গোৎসব টিমটিম করে সমাদা হলো। লোকের পাতে হেঁচড়া, কলাইয়ের ডাল, ক্ষেতের রাঙা নাগড়া চালের ভাত, পুকুরের মাছ, জোলো, দুধলো দই ও চিনির ডেলা ঘোঙা মন্ডা খাইয়ে। কিন্তু অবনীদের বাড়িতে যে কালী পুজো হলো সে একটা দেখবার জিনিস। কালী পুজো রাত্রে
গা শুদ্ধ পোলাও মাংস, কলকাতা থেকে আনা দই রাবড়ি সন্দেশ খেলে টিন দামি সিগারেট নিমন্ত্রিতদের মধ্যে বিলি হলো। পরদিন দুপুরে যাত্রা ও ভাসানের রাত্রে প্রীতি সম্মেলনে প্রচুর জলযোগের ব্যবস্থা ছিল। অবনীর এক বন্ধু আবার ম্যাজিক লন্ডনের স্লাইড দেখিয়ে স্বাস্থ্য সম্বন্ধে এক বক্তৃতাও করলে। গ্রামের লোক সবাই ধন্য ধন্য করতে লাগলো। এ গায়ে এমনটি আর কখনো হয়নি, কেউ দেখেনি। সকলের মুখে অবনীর সুখ্যাতি। পাশের গ্রামে সুশীলের এক বন্ধু থাকত। সুশীল তার সঙ্গে গিয়ে দেখা করলে। ছেলেটির নাম প্রমথ। তার বাবা একসময় মুস্তাফিদের স্টেটের নায়েব ছিলেন, কিন্তু তারপর চাকুরি ছেড়ে মাল চালালি ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছেন। প্রমথ বেশ বুদ্ধিমান ও বলিষ্ঠ যুবক। সে নিজের চেষ্টায় গ্রামে একটা নৈশ স্কুল করেছে, একটা দরিদ্র ভাণ্ডার খুলেছে। তার পেছনে গ্রামের তরুণদের যে দলটি গড়ে উঠেছে, গ্রামের মঙ্গলের জন্য তারা না করতে পারে এমন কাজ নেই। সম্প্রতি প্রমথ বাবার আড়তে বেরোতে আরম্ভ করেছে। সুশীল বললে, প্রমথ, আমাকে তোমাদের আড়তে কাজ শেখাবে? প্রমথ আশ্চর্য হয়ে ওর দিকে চেয়ে বললে, কেন বলো তো? হঠাৎ এ কথা কেন তোমার মুখে? বসে বসে চিরকাল বাপের ভাত খাবো? তোমাদের বংশে কেউ কখনো অন্য কাজ করেনি, তাই বলছি। হঠাৎ এই মতিবুদ্ধি ঘটলো কেন তোমার? সেসব বলো পরে, আপাতত একটা হিল্লে করে দাও তো। ওর মধ্যে কঠিন আর কি? যেদিন ইচ্ছে এসো, বাবার কাছে নিয়ে যাব। মাসখানেক ধরে সুশীল ওদের আড়তে বেরোতে লাগলো, কিন্তু ক্রমশ সে দেখলে ভুসি মাল চালানির কাজের সঙ্গে তার অন্তরের যোগাযোগ নেই। তার বাবা ছেলেকে আড়তে যোগ দিতে বাধা দেননি, বরং বলেছিল ব্যবসার কাজে যদি কিছু টাকা দরকার হয় তাও তিনি দেবেন। কলকাতায় এসে সুশীল দেখলে ডাক্তারি স্কুলে ভর্তি হওয়ার সময় এখন নয়। ওদের বছর আরম্ভ হয় জুলাই মাসে, তার এখনও 3-4 মাস দেরি। সুশীলের এক মামা খিদিরপুরে বাসা করে থাকতেন। তার বাসাতেই সুশীল এসে উঠেছিল। তারই পরামর্শে সে 2-1টা অফিসে কাজের চেষ্টা করতে লাগলো। দিন 15 অনেক অফিসে ঘোরাফেরা করেও সে কোথাও কোনো কাজের সুবিধে করতে পারলে না। এদিকে টাকা এলো ফুরিয়ে। মামার বাসায় খাবার খরচ লাগতো না অবশ্য, কিন্তু হাত খরচের জন্য রোজ একটি টাকা দরকার। বাবার কাছে সে চাইবে না, নগদ টাকার সেখানে বড় টানাটানি। সে জানে একটা কিছু না করে এবার বাড়ি ফিরবার ইচ্ছে নেই তার, অথচ করাই বা যায় কি? সন্ধ্যার দিকে গড়ের মাঠে বসে রোজ ভাবে। সুশীল সেদিন গড়ের মাঠের একটা নির্জন জায়গায় বসেছিল চুপ করে। বড্ড গরম পড়ে গিয়েছে। খিদিরপুরে তার মামার বাসাটিও ছোট ছোট ছেলে মেয়েদের চিৎকার ও উপদ্রবে সদা সরগরম। সেখানে গিয়ে একটা ঘরে 3-4টি 8-10 বছরের মামাতো ভাইয়ের সঙ্গে এক ঘরে রাত কাটাতে হবে। সুশীলের ভালো লাগে না আদেও। তাদের অবস্থা এখন খারাপ হতে পারে, কিন্তু দেশের বাড়িতে জায়গার কোনো অভাব নেই। ওপরের নিচে বড় ঘর আছে, লম্বা লম্বা দালান, বারান্দা, পুকুরের ধারের দিকে বাইরের মহলে এত বড় একটা রোয়া আছে যে সেখানে অনায়াসে একটা যাত্রার আসর হতে পারে। এমন সব জ্যোৎস্না রাতে কতদিন সে পুকুরের ধারে ওই রোয়াকটায় একা বসে কাটিয়েছে। পুকুরের ওপারে নারিকেল গাছের সারি, তার পিছনে রাধা গোবিন্দের মন্দিরের চূড়োটা, সামনের দিকে ও ঠাকুরদাদার আমলের পুরনো বৈঠকখানা। এ বৈঠকখানায় এখন আর কেউ বসে না। ও বিচুলি, শুকনো তেঁতুল, ভুসি, খুঁটে ইত্যাদি রাখা হয় বর্ষাকালে। মাঝে মাঝে সাপ বেরোয় এখানে। সেবার ভাদ্র মাসে তাল নবমীর ব্রতের ব্রাহ্মণ ভোজন হচ্ছে পুজোর দালানে। হঠাৎ একটা চেঁচামেচি শোনা গেল পুকুর পাড়ের পুরনো বৈঠকখানার দিক থেকে। সবাই ছুটে গিয়ে দেখে হরিচাকর বৈঠকখানার মধ্যে ঢুকেছিল। বিজুলি পারবার জন্য সেই সময় কি সাপে তাকে কামড়েছে। হই হই হলো। লোকজন এসে সারা বৈঠকখানার মালামাল বার করে সাপের খোঁজ করতে লাগলো। কিছু গেল না দেখা। হরিচাকর বললে সে সাপ দেখেনি, বিচুলির মধ্যে থেকে তাকে কামড়েছে। ওঝার জন্য রানীনগরে খবর গেল। রানীনগরের সাপের ওঝা 3টে জেলার মধ্যে বিখ্যাত। তারা এসে ঝাড়ফুঁক করে হরিকে সে যাত্রায় বাঁচালে। লোকজনে খুঁজেও সাপ বের করলে প্রকাণ্ড ক্ষয় গোখ্র। হরি যে বেঁচে গেল তার পুনর্জন্ম বলতে হবে। বাবু, ম্যাচিস আছে? ম্যাচিস? সুশীল চমকে মাথা তুলে দেখলে একটি কালো মতো লোক। অন্ধকারে ভালো দেখা গেল না। নিম্ন শ্রেণীর অশিক্ষিত অবাঙালি লোক বলেই সুশীলের ধারণা হলো, কারণ তারাই সাধারণত দেশলাইকে ম্যাচিস বলে থাকে।
সুশীল ধূমপান করে না, সুতরাং সে দেশলাইও রাখে না। সে কথা লোকটাকে বলতেই সে চলেই যাচ্ছিল, কিন্তু খানিকটা গিয়ে আবার অন্ধকারের মধ্যে যেন কি ভেবে ফিরে এলো। সুশীলের একটু ভয় হলো। লোকটিকে এবার সে ভালো করে দেখে নিয়েছে। অস্পষ্ট অন্ধকারের মধ্যে বেশ সবল, শক্ত হাত পাওয়ালা, চেহারা গুন্ডা হওয়া বিচিত্র নয়। সুশীলের পকেটে বিশেষ কিছু নেই, টাকা 3 মাত্র। সুশীল একটু সতর্ক হয়ে সরে বসল। লোকটা ওর কাছে এসে বিনীত সুরে বললে, বাবুজি 2 আনা পয়সা হবে? সুশীল বিনা বাক্যব্যয় একটা 2 আনি পকেট থেকে বের করে লোকটার হাতে দিল। তাই নিয়ে যদি খুশি হয় হোক না, এখনও চলে গেলে যে হয়। চলে যাওয়ার কোনো লক্ষণ কিন্তু লোকটার মধ্যে দেখা গেল না। সে সুশীলের কাছেই এসে সকৃতজ্ঞ সুরে বললে, বহুত মেহেরবানি আপনার বাবু, আমার আর খাওয়ার কিছু ছিল না, এই পয়সা নিয়ে হোটেলে গিয়ে রুটি খাবো। বাবুজির ঘর কোথায়? ভালো বিপদ দেখা যাচ্ছে। পয়সা পেয়ে তবুও নড়ছে না যে, নিশ্চয়ই আরও কিছু পাবার মতলব আছে ওর মনে মনে। সুশীল চারিদিকে একবার তাকিয়ে দেখলে চারিদিকে কেউ নেই। পকেটের টাকা 3টে ছাড়া সোনার বোতামও আছে জামায়। হঠাৎ এখন মনে পড়ল, ও উত্তর দিলে, কলকাতাতেই বাড়ি, বালিগঞ্জে। আমার কাকা পুলিশে কাজ করেন কি না, এদিকে রোজ বেড়াতে আসেন মোটর নিয়ে। এতক্ষণে এলেন বলে রেড রোডে মোটর রেখে এখানেই আসবেন। আমি এখানে থাকি রোজ, উনি জানেন। বেশ বাবু, আপনাকে দেখেই বড় ঘরানা বলে মনে হয়। সুশীলের মনে কৌতূহল হওয়াতে সে বললে, তুমি কোথায় থাকো? মেটে বুড়ুছে বাবুজি। কিছু করো নাকি? জাহাজে কাজ করতাম, এখন কাজ নেই, ঘুরি ফিরি কাজের খোঁজে। রুটির জোগাড় করতে হবে তো। লোকটার সম্বন্ধে সুশীলের কৌতূহল আরও বেড়ে উঠল। তাছাড়া লোকটার কথাবার্তার ধরনে মনে হয় লোকটা খুব খারাপ ধরনের নয় হয়তো। সুশীল বললে, জাহাজে কতদিন খালাসিগিরি করছো? 10 বছরের কিছু ওপর হবে। কোন কোন দেশে গিয়েছো? সব দেশে, যে দেশে বলবেন সে দেশে। জাপান লাইন, বিলেত লাইন, জাভা সুমাত্রার লাইন, এসএস পেঙ্গুইন, এসএস গোলকোন্ডা, এসএস নলডেরা, পিয়ানোর বড় জাহাজ নলডেরা, নাম শুনেছেন? পিয়ানো কি জিনিস পল্লীগ্রামের সুশীল তা বুঝতে পারলে না। না, ওসব নাম সে শোনেনি। তা বাবুজি আপনার কাছে ছেপাবো না। শরাব পিয়ে পিয়ে কাজটা খারাপই হয়ে পড়ল। জাহাজ থেকে ডিসচার্জ করে দিলে। এখন এই কষ্ট যাচ্ছে, মুখ ফুটে কাউকে বলতে ভি পারিনি। কি করব, নসিব বাবুজি। জাহাজের কাজ আমার পাবে না? পাবো বাবুজি, ডিসচার্জ ফটিক ভালো আছে। সরাবো টরাবের কথা ওতে কিছু নেই। কাপ্তানটা ভালো লোক, তাকে কেঁদে গোড় পাকড়ে বললাম, সাহেব আমার রুটি মেরো না, ও কথা লিখো না। লোকটি আর একটু কাছে এসে ঘেঁষে বসল। তারপর বললে, আমার নসিব খারাপ বাবু, নয়তো আমায় আজ চাকরি করে খেতে হবে কেন? আজ তো আমি রাজা। সুশীল মৃদু কৌতূহলের সুরে জিজ্ঞাসা করলে, কি রকম? লোকটি এদিক ওদিক চেয়ে সুর নামিয়ে বললে, আজ আর বলবো না। এইখানে কাল আপনি আসতে পারবেন? কেন পারবো না? তাই আসবেন কাল। আচ্ছা বাবু, আপনি পুরনো লেখা পড়তে পারেন? সুশীল একটু আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চেয়ে বললে, কি লেখা? সে কাল বালাবো। আপনি কাল এখানে আসবেন, তবে বেলা থাকতে আসবেন, সুর ডুববার আগে। মামার বাসায় এসে কৌতূহলে সুশীলের রাতে চোখে ঘুমিয়ে এলো না। একবার তার মনে হলো জাহাজি মাল্লা কত দূর কত দেশ ঘুরেছে, কোনো এক আশ্চর্য ব্যাপারের কথা কি তাকে বলবে? কেননা নতুন দেশের কথা পুরনো লেখা কিসের? ওর ছোট মামাতো ভাই সনৎ ওর পাশেই শোয়। গরমে তারও চোখে ঘুম নেই। খানিকটা উসখুস করবার পরে সে উঠে সুইচ টিপে আলো জ্বাললে এবং বললে, দাদা চা খাবে? চা করব। এত রাত্রিরে চা কি করি? কি করি বলো, ঘুম আসছে না চোখে, খাও একটু চা। সনৎ ছেলেটিকে সুশীল খুব পছন্দ করে। কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র, লেখাপড়াতেও ভালো, ফুটবল খেলা এরই মধ্যে বেশ নাম করেছে। কলেজের টিমের বড় বড় ম্যাচে খেলবার সময় ওকে ভিন্ন চলে না। সনতের আর একটা গুণ, ভয় বলে কোনো জিনিসই তার শরীরে নেই। মনে হয় দুনিয়ার কোনো কিছুকেই সে গ্রাহ্য করে না। দুবার এই স্বভাবের দোষে তাকে বিপদে পড়তে হয়েছিল। একবার খেলার মাঠে এক সার্জেন্টের সঙ্গে মারামারি করে
নিজে তাতে মার খেয়েছিল, খুব মার দিয়েছিল। সেবার ওর বাবা টাকা কড়ি খরচ করে ওকে জেলের দরজা থেকে ফিরিয়ে আনেন। আর একবার মাহেশের রথতলায় একটি মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুন্ডার ছুরিতে প্রায় প্রাণ দিয়েছিল আর কি। স্থানীয় স্বেচ্ছাসেবক যুবক দল ওকে গুন্ডাদের মাঝখান থেকে টেনে উদ্ধার করে আনে। সুশীল বললে, সনদ কদ্দূর লেখাপড়া করবি ভাবছিস? দেখি দাদা, বিএসসি পর্যন্ত পড়ে একটা কারখানায় ঢুকে কাজ শিখব। কল কবজার দিকে আমার ঝোঁক বেশি, সে তুমি জানোই। আমি যদি কোনো ব্যবসায় নামি, আমার সঙ্গে থাকবি তুই? নিশ্চয়ই থাকবো। তুমি যেখানে থাকবে, যা করবে, আমি তাতেই থাকি। এ আমার বড় ইচ্ছা। কিন্তু কি ব্যবসা করবে ভাবছো কিছু? আচ্ছা, কাউকে এখন এসব কিছু বলিস না। তোকে আমি জানাবো ঠিক সময়। তোকে নইলে আমার চলবে না। চল, আজ শুয়ে পড়ি, রাত 2টো বাজে। পরদিন সুশীল গড়ের মাঠে নির্দিষ্ট জায়গাটিতে গিয়ে একা বসে রইল। বেশ কিছুক্ষণ কেটে গেল, তবুও লোকটির দেখা নেই। অন্ধকার নামলো। আসবে না সে লোক? হয়তো নয়। কি একটা বলবি ভেবেছিল কাল, রাতারাতি তার মন ঘুরে গেছে। রাত 8টার সময় সুশীল উঠতে যাবে, এমন সময় পেছনে পায়ের শব্দ শুনে সে চেয়ে দেখলে পরক্ষণেই তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। লোকটা ঠিক তার পিছনেই দাঁড়িয়ে। সেলাম বাবুজি, মাফ করবেন, বড় দেরি হয়ে গেল। এই দেখুন। লোকটার পায়ের উপর দিয়ে ভারী একটা জিনিস চলে গিয়েছে যেন। সাদা কাপের ব্যান্ডেজ বাঁধা, কিন্তু ব্যান্ডেজ রক্তে ভিজে উঠেছে। সুশীল বললে, কি হয়েছে পায়ে? এই জন্যই দেরি হয়ে গেল বাবুজি। বাড়ি থেকে বেরিয়েছি, আর একটা ভারী হাতে ঠেলা গাড়ি পায়ের উপর এসে পড়লো। 2জন লোক ঠেলছিল, তাদের সঙ্গে মারামারি হয়ে গেল আমার সঙ্গের লোকদের। বসো বসো, তোমার পায়ে দেখছি সাংঘাতিক লেগেছে। না এলেই পারতে। না এলে আপনি তো হারিয়ে যেতেন, আপনাকে আর পেতাম কোথায়। রিক্সা করে এসেছি বাবুজি, দাঁড়াতে পারছি না। লোকটা ঘাসের উপর বসে পড়ল এবং বললে, আজ অন্ধকার হয়ে গিয়েছে বাবুজি, আজ কোনো কাজ হবে না। লোকটা কথা বলবে, সুশীল শুনবে। এ তো দিনের আলোর কি দরকার? সুশীল বুঝতে পারলে না। বললে, কি কথা বলবে বলেছিলে? বলে যাও না। লোকটা ধীরে ধীরে চাপা গলায় অনেক কথা বললে। মোটামুটি তার বক্তব্য এই, তার বাড়ি আগে ছিল পশ্চিমে, কিন্তু অনেক দিন থেকে সে বাংলাদেশে আছে এবং বাঙালি খালাসিদের সঙ্গে কাজ করে বাংলা শিখেছে। লোকটা মুসলমান, ওর নাম জামাতুল্লাহ। একবার কয়েকজন তেলেগু লস্করের সঙ্গে সে একটা জাহাজে কাজ করে ডাচ ইস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপে নারকোলকুচি বোঝাই দিয়ে নিয়ে যেত মাদ্রাজ থেকে। সেই সময় একবার তাদের জাহাজ ডুবো পাহাড়ে ধাক্কা লেগে অচল হয়ে পড়ে। সৌরাবায়া থেকে তাদের কোম্পানির জন্য জাহাজ এসে তাদের জাহাজের মাল তুলে নিয়ে যাবার আগে 7 দিন ওরা সেইখানে পড়েছিল। একদিন সমুদ্রের বিষাক্ত কাঁকড়া খেয়ে জাহাজ শুদ্ধ লোকের কলেরা হলো। এইখানে সুশীল জিজ্ঞেস করলে, সবারই কলেরা হলো? কেউ বাদ ছিল না বাবু, খাবার পাওয়া যেত না। পাহাড়ের একটা গর্তে কাঁকড়া পেয়ে সেদিন ওরা তাই ধরেছিল, ছোট ছোট লাল কাঁকড়া। তারপর? 2জন বাদে বাকি সব সেই রাত্রে মারা গেল। বাবুজি, সে রাতের কথা ভাবলে এখনো ভয় হয়। 17 জন দিশি লস্কর আর 2জন ওলন্দাজ সাহেব, একজন মেটো আর একজন ইঞ্জিনিয়ার সেই রাত্রে সাবার। রইলাম বাকি কাপ্তেন আর আমি। সাহেব ওকে গুলি করে মারতে এলো। ও গিয়ে লুকালো ডেকের ঢাকনি খুলে হোল্ডের মধ্যে। সেই রাত্রে কাপ্তান সাহেব খুব মদ খেয়ে চিৎকার করে গান গাইছে। ও সেই সময় জাহাজের বোট খুলে নিয়ে নামাতে গেল। ডেভিড থেকে বোট নামাবার শব্দে সাহেবের মদের নেশা ভাঙল না, তাই নিস্তার ডেকের ওপরে তখন 2টো মরা পড়ে রয়েছে। মরণের বীজ জাহাজের সর্বত্র ছড়ানো। ভয় ও কিছু খায়নি সকাল থেকে, পাছে কলেরা হয়। সুতরাং অনাহারে ও ভয়ে খানিকটা দুর্বল হয়ে পড়েছে। দূরে ডাঙা দেখা যাচ্ছিল। দুপুরের দিকেও লক্ষ্য করেছিল। সারা রাত নৌকো বাইবার পর ভোরে এসে বোট ডাঙায় লাগলো। ও নেমে দেখে ডাঙায় ভীষণ জঙ্গল। ও দেশের সব দ্বীপেই এ ধরনের জঙ্গল ও জানত। লোকজনের কোনো চিহ্ন নেই কোনো দিকে। বোট ডাঙায় বেঁধে জঙ্গলের মধ্যে দিয়ে 2 দিন হাঁটলে শুধু গাছের কচি পাতা আর এক ধরনের অম্ল মধুর ফল খেয়ে মানুষের বসতির সন্ধানে ঘুরে বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে এক জায়গায় এসে হঠাৎ একেবারে ও অবাক হয়ে গেল। ওর সামনে প্রকাণ্ড বড় সিংহ দরজা, কিন্তু বড় বড় লতা পাতা উঠে একেবারে
ঢেকে ফেলে দিয়েছে। সিংহ দরজার পর একটা বড় পাঁচিলের খানিকটা আরও খানিক গিয়ে একটা বড় মন্দির, তার চূড়ো ভেঙে পড়েছে। মন্দিরের গায়ে হিন্দু দেবদেবীর মূর্তি বলে তার মনে হলো। সে ভারতের লোক, হিন্দু দেবদেবীর মূর্তি সে চেনে। এক্ষেত্রে হয়তো সে ঠিক চিনতে পারেনি, তবে তার ওই রকম বলেই মনে হয়েছিল। অবাক হয়ে সে আরও ঘুরে ঘুরে দেখলে জায়গাটা একটা বহুকালের পুরনো শহরের ভগ্নস্তূপ মনে হলো। কত মন্দির, কত ঘর, কত পাথরের সিংহ দরজা। গভীর বনের মধ্যে বড় বড় কাছির মতো লতার নাগপাশ বন্ধনে জড়িয়ে কত যুগ ধরে পড়ে আছে। ভীষণ বিষধর সাপের আড্ডা সর্বত্র। একটা বড় ভাঙা মন্দিরে সে পাথরের প্রকাণ্ড ভাঙা মূর্তি দেখেছিল প্রায় 8-10 হাত উঁচু। সন্ধ্যা আসবার আর বেশি দেরি নেই দেখে তার বড় ভয় হয়ে গেল। এসব প্রাচীনকালের নগর শহর জিনপুরীর আচ্ছা তেলেগু লস্করেরা, যাকে ওদের ভাষায় বলে ভিক্ষুমুনি। ভিক্ষুমুনি বড় ভয়ানক ছিল। হিন্দুদের পুরোহিত মারা যাওয়ার পর ভিক্ষুমুনি হয়। এই গহন অরণ্যের মধ্যে লোকহীন পরিত্যক্ত বহু প্রাচীন নগরীর অলিতে গলিতে ঝোপে ঝোপে ধূম্রবর্ণ বিকটাকার কত যুগের বুভুক্ষু ভিক্ষুমুনির দল সন্ধ্যার অন্ধকার পড়বার সঙ্গে সঙ্গে শিকারের সন্ধানে জাগ্রত হয়ে উঠে হাঁক পারে। ম্যা ভুখা, তাদের হাতের নাগালে পড়লে কি আর রক্ষা আছে? অতএব এখান থেকে পালানোই একমাত্র বাঁচবার পথ। সুশীল এক মনে শুনছিল। পালিয়ে গেলে কোথায়? সেই জঙ্গলের মধ্যে দিয়ে আবার 2-3 দিন ধরে হেঁটে সমুদ্রের ধারে পৌঁছলাম। জাহাজে উঠবো এসে এই তখন খেয়াল। আবার সেই মরাভর্তি জাহাজে কেন? বুঝলেন না বাবুজি, যদি জাহাজে উঠি তবে তো দেশে পৌঁছবার ঠিকানা মেলে, নয়তো এই জঙ্গলি মুলুকে যাব কোথায়? চারিধারে সমুদ্র। যদি জাহাজ না পাই তবে সেই জঙ্গলি মুলুকে না খেয়ে মরতে হবে, নয়তো জঙ্গলি লোকেরা খুন করে ফেলবে। বাবুজি, তখন এমন ডর যে রাতে ঘুমোতে পারি না। একদিন প্রকাণ্ড এক বন মানুষের হাতে পড়তে পড়তে বেঁচে গেলাম। নসিবের জোর খুব। অমন ধরনের জানোয়ার যে দুনিয়ায় আছে তা জানতাম না। গাছের উপর একদল বন মানুষ ছিল। ধাড়িটা আমার দেখতে পেলে না বুঝি, দেখলে আর বাঁচতাম না। সুশীল মনে মনে একবার চিন্তা করে দেখলে লোকটা মিথ্যে কথা বলছে না, সত্যি বলছে। ওর এই বনমানুষের কথা তার একটা মস্ত বড় পরীক্ষা। সুশীল জন্তু জানোয়ারের সম্বন্ধে কিছু কিছু পড়াশোনা করেছিল। বাড়িতে আগে নানা রকম পাখি, বেজি, খরগোশ, সজারু ও বাঁদর পুষত। গায়ের লোকে ঠাট্টা করে বলতো মুস্তাফিদের চিড়িয়াখানা। এ সম্বন্ধে ইংরাজি বই ও নিজের পয়সায় কিনেছিল। ও বললে, কত বড় বন মানুষ! খুব বড় বাবুজি। ইন্দোরের পালোয়ান রামনকিপ সিংয়ের চেয়েও একটা বাচ্চার গায়ে জোর বেশি। নিজের আঁখসে দেখলাম। কি করে দেখলে? ডাল ফাড়লে হাত আর পা দিয়ে ধরে। আমার মাথার উপর গাছপালার ডালগুলো তো বন মানুষে বিলকুল ভর্তি হয়ে গিয়েছিল। তবে তো তুমি সুমাত্রা দ্বীপে কিংবা বর্নিওতে গিয়েছিলে, কিংবা ওর কাছাকাছি কোনো ছোট দ্বীপে। তুমি যে বন মানুষ বলছো ও হচ্ছে ওরাং ওটাং। ও ছাড়া আর কোনো বন মানুষ ও দেশে থাকবে না। লোকটা হঠাৎ অত্যন্ত বিস্ময়ে সুশীলের মুখের দিকে চেয়ে উঠে বললে, দাঁড়ান দাঁড়ান বাবুজি, কি জায়গার নাম করলেন আপনি? সুমাত্রা আর বর্নিও। ও বাবুজি, আপনি বহুত পড়ালেখা। আমি এই না আজকাল শুনিনি জানেন। আজ 10-12 বছর। শেষের নামটা কি বললেন বাবুজি? বর্নিও, ঠিক। সুলুশির নাম জাহাজি চাটে দেখবেন। সুলুশির কাছাকাছি এপার ওপার। কেন জানেন বাবুজি? এই নাম শুনলে আমার বহুত কথা মনে পড়ে যায়। তাজ্জব কথা, আজ দেখছেন আমায় এই গড়ের মাঠে বসে 2-1 পয়সা ভিক্ষা করছি, কিন্তু আমি আজ... আচ্ছা, সে কথা এখন থাক। তারপর কি করে করলে বলো না? জঙ্গল থেকে উঠলে আবার জাহাজে? হ্যাঁ, উঠলাম। সে কাপ্তান তখন মদ খেয়ে বেহুশ হয়ে নিজের কেবিনে চাবি দিয়ে ঘুমোচ্ছে। আমি আগে তো ভাবলাম মরে গিয়েছে। মরাগুলি কত কাপ্তান ফেলে দিয়েছে, কতক তখনও রয়েছে। ভীষণ বদগন্ধ আর সেই গরম। আমি জাহাজের কিছু খেতে পারিনি কলেরার ভয়ে। ডাঙায় গিয়ে মাছ ধরতাম আর কচ্ছপ। কাপ্তেন বেঁচে ছিল? বেঁচে ছিল, কিন্তু বেচারির মগজ খারাপ হয়ে গিয়েছিল একেবারে। তখনকার দিনে বেতার ছিল না। আমাদের জাহাজে যে অমন হয়ে গেল সে খবর কোথাও দেওয়া যায়নি। ওসব দিকের সমুদ্রে জাহাজ বেশি চলাচল করে না, জাহাজের লাইন নয়। 11 দিন পরে সৌরাবায়া থেকে
জাহাজ যাচ্ছিল পাসালাপং। তারা আমাদের আগুন দেখে এসে জাহাজে তুলে নিয়ে বাঁচায়। কিসের আগুন? ডুবো পাহাড়ের খানিকটা ভাটার সময় বেরিয়ে থাকতো। পাটের থলে জ্বালিয়ে সেখানে রোজ আগুন করতাম। অন্য জাহাজের যদি চোখে পড়ে তাতেই তো বেঁচে গেলাম। এ পর্যন্ত শুনে সুশীল বুঝতে পারলে না লোকটার ভাগ্য কিসে ফিরেছিল। তবে লোকটা যে মিথ্যে কথা বলছে না, ওর কথার ধরন থেকে সুশীলের তা মনে হলো। কিন্তু এইবার লোকটা যে কাহিনী বললে তা শেষ পর্যন্ত শুনে সুশীল বিস্মিত ও মুগ্ধ হয়ে গেল। অল্পক্ষণের জন্য সারা গড়ের মাঠ, এমনকি বিরাট কলকাতা শহরটাই যেন তার সমস্ত আলোর মালা নিয়ে তার চোখের সামনে থেকে গেল বেমালুম মুছে। বহু দূরের কোনো বিপদসংকুল নীল সমুদ্রে সে একা পাড়ি জমিয়েছে বহুকালের লুকোনো হিরে, মানিক, মুক্তোর সন্ধানে। পৃথিবীর কত পর্বতে, কন্দরে, মরুতে, অরণ্যে অজানা স্বর্ণরাশি মানুষের চোখের আড়ালে আত্মগোপন করে আছে। বেরিয়ে পড়তে হবে সেই লুকোনোর রত্ন ভাণ্ডারের সন্ধানে। পুরুষ যদি হও, নয়তো অফিসের দৌড়ে দৌড়ে মেরুদণ্ডহীন প্রাণীদের মতো ঘুরে ঘুরে সেলাম বাজিয়ে চাকরির সন্ধান করে বেড়ানোই যার একমাত্র লক্ষ্য, তার ভাগ্যে নৈবচ নৈবচ। এই খালাসিটা হয়তো লেখাপড়া শেখেনি, হয়তো মার্জিত নয়, কিন্তু এ সপ্ত সমুদ্রে পাড়ি জমিয়ে এসেছে। দুনিয়ার বড় বড় নগর বন্দর, বড় বড় দ্বীপ দেখতে কিছু বাকি রাখেনি। এ একটা পুরুষ মানুষ বটে। কত বিপদে পড়েছে, কত বিপদ থেকে উদ্ধার হয়েছে। বিপদের নামে 30 হাত পেঁচিয়ে থাকে যারা, গা বাঁচিয়ে চলবার ঝোঁক যাদের সারা জীবন ধরে, তাদের দ্বারা না ঘুচলে অপরের দুঃখ না ঘুচবে তাদের নিজেদের দুঃখ। লক্ষ্মী যান না কাপুরুষের কাছে, অলসের কাছে। তাদের তিনি কৃপা করেন যারা বিপদকে, বিলাসকে, আরামপ্রিয়তাকে তুচ্ছ বোধ করে। জাহাজ সৌরাবায়া এসে পৌঁছাবার সঙ্গে সঙ্গে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সত্যিই ক্লান্তিতে, অনিদ্রায়, দুশ্চিন্তায়, অখাদ্য ভক্ষণে ওদের শরীর ভেঙে পড়েছিল। দিন 15 হাসপাতালে শুয়ে থাকবার পরে ক্রমশ ওর শরীর ভালো হয়ে গেল। ক্যাপ্টেনের মস্তিষ্ক বিকৃতির লক্ষণও ক্রমে দূর হলো। ওদের জন্য কিছু টাকা চাঁদা উঠেছিল। ও হাসপাতাল থেকে যেদিন বাইরে পা দিলে সেদিন এক দয়াবতী মেম সাহেব ওকে টাকাটা দিয়ে গেলেন। দুস্থ নাবিকদের থাকবার জন্য গভর্নমেন্টের একটা বাড়ি আছে, সেখানে ওকে বিনি খরচায় থাকবার অনুমতি দেওয়া হলো। এ বাড়িতে সে প্রায় 2 মাস ছিল। তারপর অন্য জাহাজে চাকরি নিয়ে ওখান থেকে চলে আসে। তারপর 5-7 বছর কেটে গেল। ও যেমন জাহাজে কাজ করে তেমনি করে যাচ্ছে। প্রাচ্য দেশের বড় বড় বন্দরের মদের দোকান ও জুয়ার আড্ডার সঙ্গে তখন সে সুপরিচিত। একবার তাদের জাহাজ ম্যানিলাতে থেমেছে। ও অন্যান্য লস্করদের সঙ্গে নিয়ে এক পরিচিত জুয়ার আড্ডায় উঠেছে। ও আড্ডাধারীর পিছু পিছু গিয়ে দেখলে জুয়ার আড্ডার পেছনে একটা পায়রার খোপের মতো ছোট্ট ভীষণ নোংরা ঘরে একজন লোক শুয়ে। লোকটার বয়স কত ঠিক বোঝবার জো নেই। 40ও হতে পারে, আবার 60ও হতে পারে। বিছানার সঙ্গে যেন সে মিছে গিয়েছে। বহুদিন ধরে অসুখে ভুগে। ওকে দেখে লোকটা ক্ষীণ কণ্ঠে তেলেগু ভাষায় বললে, দেশের লোককে দেখতে পাইনি। যখন হংকং হাসপাতালে ছিলাম অনেক দেশের লোক দেখতাম সেখানে। বসো এখানে। আহা, ভারতের লোক তুমি? মুসলমান? তা কি এত দূর বিদেশে তুমি শুধু ভারতের লোক? যে দেশের মাটিতে আমার জন্ম সেই একই দেশের মাটিতে তোমারও জন্ম। এখানে তুমি আমার ভাই। ও রোগীর বিছানার পাশে বসল। সেই অপরিচিত মুমূর্ষ স্বদেশবাসীকে দেখে ওর মনে একটা গভীর অনুকম্পা ও মমতা জেগে উঠল, যেন সত্যিই কতকালের আপনার জন। রোগী বললে, আমার নাম নটরাজন। ত্রিবেন্দ্রম শহর থেকে 11 মাইল দূরে কাটিউপ্পা বলে ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি। কোচিন থেকে যে স্টিম লঞ্চ ছাড়ে ত্রিবেন্দ্রম যাওয়ার জন্য, সে স্টিমার আমার গ্রামের ঘাট ছুঁয়ে যায়। বেউয়া কাপ্পিয়াম নদীর ধারে চারিধারে ঘন আর ছোট ছোট পাহাড়। কাট্টিউসলা গ্রাম তুমি দেখোনি, বুঝতে পারবে না সে কি চমৎকার জায়গা। আমি অনেক দেশ বেরিয়েছি পৃথিবীর। ভবঘুরে হয়ে
চিরদিন কাটিয়ে দিলাম জীবনটা। কিন্তু আমি তোমায় বলছি শোনো, ভারতবর্ষের মধ্যে তো বটেই, এমনকি পৃথিবীর মধ্যে তিবাঙ্কুর একটি অদ্ভুত সুন্দর দেশ। কিন্তু আমার দেশের বর্ণনা শুনবার জন্য আজ তোমায় আমি ডাকিনি। আমার দিন শেষ হয়ে এসেছে। কাল যে সূর্যদেব উঠবে আকাশে তা আমি চোখে বোধহয় দেখতে পাবো না। তুমি আমার দেশবাসী ভাই, একটা উপকার করবে আমার? কি বলুন, আপনি আমার চাচার বয়সী, যা হুকুম করবেন বলুন, সম্ভব হলে নিশ্চয়ই করব। রোগীর পাণ্ডুর মুখ অল্পক্ষণের জন্য আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, নিবু নিবু প্রদীপের শিখার মতো। ওর দিকে গভীর দৃষ্টিতে চেয়ে বললে, কথা দিলে, কিন্তু ভীষণ লোভ দমন করতে হবে ভাই। আল্লাহর নামে বলছি, যা করতে বলবেন তাই করব। আমার মাথার বালিশের তলায় একটা চামড়ার ব্যাগ আছে, সেটা বার করে নাও। আমার মৃত্যুর পরে ব্যাগটা আমার গ্রামে আমার স্ত্রীর কাছে পৌঁছে দেবে। ও রোগীর মাথাটা সন্তর্পে একধারে সরিয়ে আস্তে আস্তে একটা ছোট চামড়ার ব্যাগ বার করলে। ব্যাগের মধ্যে কতগুলো কাগজপত্র ছাড়া আর কিছু আছে বলে মনে হলো না ওর। বৃদ্ধ নটরাজন বললে, তোমার কাছে আমি কোনো কথা লুকাবো না। ব্যাগটার মধ্যে একখানা ম্যাপ আছে। জীবনে অনেক সাহসের কাজ করেছি, অনেক বনে জঙ্গলে ঘুরেছি, অনেক রকম লোকের সঙ্গে মিশেছি। এই ম্যাপখানা এবং ব্যাগের মধ্যে যা যা আছে তা আমি সৎ পথে থেকে হস্তগত করিনি। সংক্ষেপে কথাটা বলিনি, কারণ বেশি বলবার আমার সময় বা শক্তি নেই। আজ 20-22 বছর আগে এই ব্যাগ আমার হস্তগত হয়। যে ম্যাপখানা এই ব্যাগের মধ্যে আছে তার সাহায্যে যে কোনো লোক দুনিয়ার মহা ধনী লোক হয়ে যেতে পারে। সুলসির একটা খাড়ির ধারে নিবিড় জঙ্গলের মধ্যে প্রাচীন আমলের এক নগরের ভগ্নস্তূপ আছে। সেই নগর প্রাচীন যুগের এক হিন্দু রাজ্যের রাজধানী ছিল। তার এক জায়গায় প্রচুর ধনরত্ন লুকোনো আছে। যার কাছ থেকে ম্যাপ আমি পাই সে আমারই বন্ধু। দুজনে মিলে সুলু সমুদ্রে বোমবেটেগিরি করেছি 10 বছর ধরে। সে জাতিতে মালয়, ম্যাপ তার তৈরি। সে নিজে ওই শহরের সন্ধান খুঁজে বার করেছিল। সেখানে নিজের প্রাণ বিপন্ন করে সামান্য কিছু পাথর ছাড়া সে বেশি কোনো জিনিস আনতে পারেনি সেখান থেকে। তার নিজের লেখা জাহাজের লগ বুকের কয়েকখানা পাতা আমি মালয় ভাষা থেকে নিজের সুবিধার জন্য ইংরেজিতে অনুবাদ করিয়ে নিই। সৌরাবায়াতে এক গরিব মালয় স্কুল মাস্টারকে ধরে। সেই অনুবাদের কাগজখানাও এই ব্যাগের মধ্যে আছে। তা রোপুর ম্যাপখানা হস্তগত করে আমি নিজে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু সুলু সমুদ্র ও ওদিকের বহু শত বসতিহীন ও বসতিযুক্ত ছোট বড় দ্বীপ, তাদের প্রত্যেকটিতে ভীষণ জঙ্গল। ম্যাপেও যা আছে তা খুব নিখুঁত নয়। মোটের ওপর সে দ্বীপ আমি খুঁজে বার করতে পারিনি। দেশের গ্রামে আমার ছেলে আছে, তাকে নিয়ে গিয়ে ম্যাপটা আর ব্যাগটা দিও। এর মধ্যে আর একটা জিনিস আছে। আমার বোমবেটে বন্ধু সেই প্রাচীন শহরে একটা জিনিস পায়। জিনিসটা একটা শিলমোহর বলেই মনে হয়। একখানা গোটা পদ্মরাগ মণির ওপর শিলমোহরটা খোদাই করা, সেটা এর মধ্যে আছে। সেই মোহরের ওপর যে অদ্ভুত চিহ্নটি আঁকা আছে, আমার বিশ্বাস ছিল সেটা একটা বড় হদিস ওই প্রাচীন নগরীর রত্ন ভাণ্ডারের।
তাই ওখানা আমি কবচের মতো গলায় ঝুলিয়ে বেরিয়েছি এতদিন, কিন্তু আজ বুঝেছি আমার দিন শেষ হয়ে এসেছে। 19 বছর আগে গ্রাম থেকে যখন চলে আসি তখন আমার ছেলে ছিল 2 বছরের, আর আমার স্ত্রী পুত্রকে দেখিনি এই 19 বছরের মধ্যে। বেঁচে থাকলে আজ সে 21-22 বছরের যুবক। তার হাতে এগুলো সব দিয়ে বলে দিও, বাপের ছেলে যদি হয় সে যেন খুঁজে বার করে সেই নগরী। তার বাবা যা পারেনি। আর আমার কিছু বলবার নেই, ব্যাগটা তুমি হাতে তুলে নাও। রোগী এই পর্যন্ত বলে ক্লান্তিতে চোখ বুঝল। চীনা আড্ডাদারের ইঙ্গিতে ও রোগীর ঘর থেকে বেরিয়ে এলো। সুশীল বললে, তারপর? বাবুজি, যখন ঘর থেকে বেরিয়ে এলাম, নটরাজন বাঁচলো কি মারা গেল সেদিকে কোনো খেয়াল করিনি। আমার মাথা তখন ঘুরছে। ব্যাগ খুলে দেখলাম কতকগুলো পুরনো কাগজপত্র ও ম্যাপখানা ছাড়া আর কিছুই নেই। পদ্মরাগ মণিটা নেড়ে চেড়ে দেখলাম, কিন্তু কিছু বুঝলাম না। ওসব জিনিসের আমরা কি বুঝি বলুন? কিন্তু তখন আমার আর একটা বড় কথা মনে হয়েছে। নটরাজন যখন ওর গল্প করছিল, আমার মনে পড়লো 7 বছর আগের সেই ঘটনা। জাহাজে সেই কলেরা হওয়া, আমার জাহাজ থেকে পালানো এবং বন জঙ্গলের মধ্যে সেই ভিক্ষুমুনির দেশের মধ্যে গিয়ে পড়া। বুঝলেন না বাবুজি? খুব বুঝেছি, বলে যাও। আমার মনে হলো আমি সেখানে গিয়ে পড়েছিলাম ঘুরতে ঘুরতে। সে পুরনো শহর আমি দেখেছি। নটরাজন যা বের করতে পারেনি, আমি সেখানে একটা গোটা দিন কাটিয়েছি। সেই জায়গা সুলুবির ধারে, তাও আমি জানি। যদিও ঠিক বলতে পারবো না হয়তো, কিন্তু দূর থেকে দেখলে বোধহয় চিনব। ত্রিবাঙ্কুরের সেই গাঁয়ে গেলে না? লোকটা বললে, প্রথমে ওর লোভ হয়েছিল খুব। পদ্মরাগ মণিটার দাম যাচাই করে দেখা গেল প্রায় 1,500 টাকা দাম সেটার। তাছাড়া আরও লোভ হলো, নটরাজনের ছেলেকে ম্যাপ দেবার কি দরকার? এই ম্যাপের সাহায্যে সেই তো জায়গাটা খুঁজে বার করতে পারে। বিশেষ করে একবার যখন সেখানে সে গিয়েছে। কিন্তু 3-4 দিন ভাবার পরে ওর মনে হলো মরবার আগে বিশ্বাস করে নটরাজন ওর হাতে জিনিসগুলো সঁপে দিয়েছে তার ছেলেকে দেবার জন্য। এখন যদি না দেয় তবে নটরাজনের ভূত ওর পেছনে লেগে যাবে, হয়তোবা মেরেও ফেলতে পারে। অতএব খানিকটা ইচ্ছা এবং খানিকটা অনিচ্ছাতে সেখানে যেতে সে বাধ্য হলো। বড় মজার ব্যাপার ঘটল কিন্তু সেখানে। সুশীল বললে, কি রকম? বাবুজি, অনেক কষ্ট করে বেউয়া কাপ্পিয়াম নদীর ধারে সেই কেটিউপ্পা গায়ে গিয়ে পৌঁছলাম। দেখলাম নটরাজন মিথ্যে বলেনি। নদীটা একেবারে ওদের গ্রামের নিচে দিয়েই গিয়েছে বটে। নিজের পকেট থেকে যাওয়ার খরচ করলাম। গায়ে গিয়ে যাকেই জিজ্ঞাসা করি, কেউ নটরাজনের ছেলের খবর দিতে পারে না। নটরাজনের কথাই অনেকের মনে নেই। 2-1 বুড়ো লোক বললে নটরাজনকে তারা চিনত বটে, তবে অনেক দিন আগে সে নিরুদ্দেশ হয়ে যায়। তার স্ত্রী ছেলেকে নিয়ে কোথায় চলে গিয়েছে তারা জানে না। তারপর? মানে খানিকটা আনন্দ যে না হলো তা নয়। ছেলেকে যদি সন্ধান না করতে পারি তবে আমার দোষ কি? তবু একে ওকে জিজ্ঞাসা করি। শেষকালে গায়ের কাছারিতে কি ভেবে গিয়ে খোঁজ করলাম। তারা শুনে বললে অনেক দিন আগে নটরাজনের জায়গা জমি নিলাম করতে হয়েছিল খাজনা না দেওয়ার জন্য। নিলামের নোটিশ তারা পাঠিয়েছিল ত্রিবেন্দাম শহরে। পেলে খোঁজে? ঠিকানা তো খুঁজে বার করলাম। ছোট্ট কটা কাঠের বাড়ি নারকেল গাছের বাগানের সামনে। শহরের মধ্যে বাড়িটা নয়, শহর থেকে মাইল খানেক দূরে। অনেক ডাকাডাকির পর এক বুড়ি এসে দৌড় খুলে দিলে। মাথার চুল সব সাদা হয়েছে, অথচ মুখ দেখে খুব বয়স হয়েছে বলে মনে হয় না। বললে, কাকে চাও? আমি বললাম, নটরাজনের ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। বুড়ি আমার মুখের দিকে অবাক হয়েছে, বললে, ও নাম কোথায় শুনলে? ও নাম তো কেউ জানে না। আমি তখন সব কথা বুড়িকে বললাম। শুনে বুড়ি কেঁদে ফেললে এবং বললে, আমার ছেলেও আজ নিরুদ্দেশ। তার বাপের মতো সেও বেরিয়েছে। আজ 3 বছর হয়ে গেল, কোনো খবর পাইনি। তুমি কি করলে? এই কথা শুনে আমার বড় কষ্ট হলো। বাবুজি, আমি সেখানে
বুড়ির বাড়ি 7-8 দিন রইলাম, তাকে মা বলে ডাকি। বুড়িও আমায় বড় যত্ন করতে লাগলো। বুড়ি বড় গরিব ভাড়াটে ঘরে থাকে, তার ছেলে স্কুলে পড়তো। সে রাঁধুনিগিরি করে ছেলের পড়ার খরচ ও নিজেদের খরচ চালাতো। এখনও সে নারকেল তেলের গুদামের শেঠজির বাড়ি রাঁধে। কোনো রকমে একটা পেট চলে যায়। বুড়িকে পদ্মরাগমণিটা আমি দেখাইনি। এত কষ্ট করে গিয়ে ওটার বেলা ফাঁকি দিলে? ওই যে নটরাজন বলেছিল পদ্মরাগমণির গায়ে একটা আঁকঝোঁক আছে, যা হদিশ দেবে হিরে জহরতের, ওই হলো ওখানা না দেওয়ার করার কথা। ভাবলাম কি জানেন, ভাবলাম এই নটরাজনের ছেলে না পাত্তা বুড়ির কাজ নয়। ম্যাপ দেখে সুলুসি যাওয়া আর সেই দ্বীপের মধ্যে লুকোনো শহর খুঁজে বার করা। যদি ওকে দিই ওগুলো এখানে পড়ে নষ্ট হবে, তার চেয়ে যদি আমি নিই, হয়তো চেষ্টা করলে একদিন না একদিন আমি সেখানে গিয়ে পৌঁছতে পারি। যদি হিরে জহরত পাই, বুড়িকে আমি ভালোভাবে খোরপোশ দিয়ে রাখবো। কিন্তু যদি পদ্মরাগ মণিখানা দিয়ে দিই, তবে হদিশটা হাতছাড়া হয়ে গেল। বুড়ি এখনই অপরকে মণি বিক্রি করবে। যে কিনবে সে মণির গায়ে আঁকা শিলমোহরের কোনো মানেই বুঝবে না। লোহার সিন্ধুকে আটকা থাকবে জিনিসটা, তাতে কারো কোনো উপকার নেই। কি বলেন আপনি? তোমার যুক্তি মন্দ না, যদিও আমার মনে হয় জিনিসটা দেওয়াই তোমার উচিত ছিল। যাদের জিনিস তারা সেটা নিয়ে যা খুশি করুক না কেন, তোমার ওপর শুধু পৌঁছে দেওয়ার ভার। সেটা তুমি রাখলে নিজের কাছে। হ্যাঁ বাবুজি, এই দেখুন আমার কাছেই আছে, আসুন ওই আলোর কাছে। সুশীল আলোর নিচে গিয়ে বিস্ময় ও কৌতূহলের সঙ্গে ওর প্রসারিত করতলের ওপর প্রায় ঝুঁকে পড়ল। মস্ত একখানা পাথর, একটু চ্যাপ্টা গড়নের, উজ্জ্বল সবুজ রঙের, তার উপর খোদাই কাজ করা। সুশীল ওর হাত থেকে শিলমোহরটা নিয়ে দেখলে উল্টে পাল্টে। খোদাই কাজ করা এত বড় পাথর সে কখনো দেখেনি। বড় সাইজের একটা কলার লজেন্সের মতো। শিলমোহরের মধ্যে সে চেয়ে অবাক হয়ে গেল। বড় একটা ওকারের ওর ল্যাজ জড়িয়ে জড়িয়ে পাকিয়েছে একটা বট গাছ কিংবা অন্য কোনো গাছকে। তারপর সে আরও ভালো করে চেয়ে দেখলে আসলে ওটা ওকার নয়, যদিও সেই রকম দেখাচ্ছে বটে। কোনো নাগ দেবতার মূর্তি হওয়ায় বিচিত্র নয়। ত্রিভুজাকৃতি কি একটা আঁকা রয়েছে ছবির বাঁদিকে, কোনো নাম বা সন্তারিক নেই। লোকটা বললে, কিছু বুঝলেন বাবু? না, তবে হিন্দুর সঙ্গে এই জিনিসের সম্পর্ক আছে বলে মনে হলো। 1,500 টাকার জিনিসটা তুমি যে বড় বিক্রি করে ফেলো নি এতদিন। ওই যে নটরাজন বলেছিল এই খোদাই করা আঁকঝোঁকের মধ্যে আসল মালের হদিশ পাওয়া যাবে, সেই লোভেই একে হাতছাড়া করে ফেলিনি। নটরাজনের স্ত্রী কোথায়? তাকে কেটিউপ্পা গায়ে পাঠিয়ে দিয়েছি। মাসে মাসে টাকা পাঠাই। শহরে খরচ বেশি, গায়ে খরচ কম, ঘর ভাড়া লাগে না। সেদিনও 5 টাকা ডাকে পাঠিয়েছি। এখন চাকরি নেই, নিজের পেটই চলে না। কাগজপত্র আর ম্যাপগুলো, ওহো নটরাজনের স্ত্রী, তাকে আমি মা বলি, সেখানে তার কাছেই আছে, সঙ্গে নিয়ে বেড়াই নে। বড় দামি ও দরকারি জিনিস আমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে। সে বুড়ি তার বেতের পেটটায় তুলে রেখে দিয়েছে, যখন দরকার হবে নিয়ে আসবো গিয়ে। এসব আজ কত বছরের কথা হলো? বেশি দিনের নয়, আজ 2 বছর আগে আমি নটরাজনের গায়ে গিয়ে বুড়ির সঙ্গে প্রথম দেখা করি। তোমাকে একটা পরামর্শ দিই, শোনো। এই মানিকখানা বিক্রি করে ফেলে টাকাটা নটরাজনের স্ত্রীকে দাওগে, তার জীবনটা একটু ভালোভাবে কাটবে। 1,500 টাকা হাতে পেলে সে খুব খুশি হবে। তাদেরই জিনিস ধর্ম তো দেখতে গেলে, তোমার নিজের কাছে রাখা মানে চুরি করা। কিন্তু বাবু, তাহলে হদিশ চলে গেল যে। যাবে না, প্যারিস প্লাস্টারের ছাঁচে ওটা তুলে নিলেই চলে। ওই ছবিটার সঙ্গে তোমার সম্পর্ক, মানিকখানা যার জিনিস তাকে ফিরিয়ে দাও। তুমি যখন মা বলে ডাকো তখন তার আশীর্বাদ তোমার বড় দরকার। মানিকখানা যদি বুড়ি বিক্রি করে, যে কিনবে সে ওর খোদাই ছবির কোনো মানে করতে পারবে না, তার কোনো কাজেই লাগবে না। বেশ বাবুজি, আপনি কাজটা করিয়ে দিন না। কাল এটা সঙ্গে করে নিয়ে আমার সঙ্গে এখানে দেখা করো। আমার একটা জানাশোনা লোক আছে, সে এইসব কাজ করে তাকে দিয়ে করিয়ে দেব। রাত হয়ে গিয়েছিল। সুশীল মাঠ থেকে বাড়ি ফিরতে কত কথাই ভাবলে। তার মাথার মধ্যে যেন কেমন করছে। এ যেন আরব্য উপন্যাসের কাহিনীর মতো অদ্ভুত। এমনভাবে গড়ের মাঠে বেড়াতে বেড়াতে একজন মুসলমান লস্করের সঙ্গে দেখা হবে, সে তাকে এমন একটি আজগুবি গল্প বলে যাবে, এ কখনো সে ভেবেছিল? গল্পটা আগাগোড়া গাঁজাখুরি বলে উড়িয়ে দিতেও পারত সে।
যদি ওই চুনির শিলমোহরখানা সে না দেখতো নিজের চোখে। লোকটার গল্প যে সত্যি তা ওই পাথরখানা থেকে বোঝা যাচ্ছে। সন, তারিখ ও জায়গা মিলিয়ে এমনভাবে সে গল্প বলে গেল যা অবিশ্বাস করা শক্ত। সুশীল ওকে শেষের দিকে যে প্রশ্নটা করেছিল, অর্থাৎ কতদিন আগে বুড়ির সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল, সেটা শুধু সময় সম্বন্ধে তাকে জেরা করা মাত্র। সুশীল বাড়ি গিয়ে সনদকে বললে, এই কলকাতা শহরেই অনেক মজা ঘটে যায় দেখছি। সনদ বললে, কি দাদা? সে একটা অদ্ভুত গল্প, যদি বলবার দরকার বুঝি তবে বলবো। পরদিন গড়ের মাঠে আবার সে নির্দিষ্ট জায়গাটিতে বসে রইল। একটু পরে জামাতুল্লাহ খালাসি এসে ওর পাশে নিঃশব্দে বসে পড়ল এবং বললে, আমার কথা ভাবলেন বাবুজি? চলো আমার সঙ্গে, একটা ছাঁচ তোমাকে করিয়ে দিই। এনেছো ওটা? হ্যাঁ বাবুজি, দেখুন আমি ভিক্ষে করে খাচ্ছি আজ 2 মাস, তবুও এত বড় দামি পাথরটা বিক্রি করিনি, শুধু বড় একটা লাভের আশায়। কিন্তু যত দিন যাচ্ছে তত আমার মনে হচ্ছে নসিব আমার খারাপ, নইলে সেই জায়গায় গিয়েও তো কিছু করতে। জামাতুল্লাহ, তুমি লেখাপড়া জানা লোক না হলেও খুব বুদ্ধি আছে। একা তুমি কিছু করতে পারবে না তা বেশ বোঝো। এ কাজে টাকা চাই, লোক চাই, জাহাজ চাই, অনেক টাকার খেলা এসব। তোমার অত টাকা নেই, নিচে কেন নটরাজনের স্ত্রীর পাওনা জিনিস থেকে তাকে বঞ্চিত করবে? 2-1 দিনের মধ্যে প্যারিস প্লাস্টারের ছাঁচটা হয়ে গেল। সুশীল প্রাচীন ধনী বংশের সন্তান, ওর যে ছাঁচ গড়িয়ে দিলে সে ভাবলে ওদের পূর্বপুরুষের সম্পত্তি এটা। পরদিন জামাতুল্লাহকে নিয়ে সুশীল বন্ধুর স্টুডিওতে গিয়ে দেখলে একটি সৌম্যদর্শন ভদ্রলোক সেখানে বসে আছেন। বন্ধুটি বলে উঠল, এই যে এসো সুশীল, ইনি অনেকক্ষণ বসে আছেন, আলাপ করিয়ে দিই। ডক্টর রজনীকান্ত বসু, MA PhD, মিউজিয়ামে সম্প্রতি চাকরিতে ঢুকেছেন। কিছুক্ষণ পরে ডক্টর বসু পদ্মরাগের সিলমোহরের উপর ঝুঁকি পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করতে করতে বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠে বললেন, এই জিনিসটি আপনি পেলেন কোথায়? সুশীলের আর্টিস্ট বন্ধু বললে, ওটা ওদের বংশের জিনিস, ওরা পল্লীগ্রামে প্রাচীন ধনী বংশ। ডক্টর বসু সন্নিগ্ধ মুখে বললেন, কিন্তু এ তো তা নয়, এই যে বহু পুরনো জিনিস, এ আপনারা পেয়েছিলেন কোথায় তার ইতিহাস কিছু জানেন? যদি বলতে বাধা না থাকে। সুশীল বললে, ডক্টর বসু, আমি এ সম্বন্ধে কিছু বলতে পারবো না। আপনি কি আন্দাজ করেছেন? ডক্টর বসু বললে, দেখুন, শিলমোহরের উপর এ চিহ্ন আমি নিজে কখনো দেখিনি, তবে এই ধরনের পাথরের উপর শিলমোহর ওকার ভাটে পাওয়া গিয়েছে। ফরাসি ইন্দোচীনের জঙ্গলের মধ্যে বহু পুরনো নগরের ধ্বংসস্তূপে। এর সময় নির্দিষ্ট হয়েছে মোটামুটি খ্রিস্টীয় 13শ শতাব্দীতে। আমাদের মিউজিয়ামেও আছে একটা, কাল যাবেন দেখাবো। কিন্তু আপনার এটা আরও পুরনো। আমি একে নির্ভয়ে 9ম শতাব্দীতে ফেলে দিতে পারি, কিংবা তারও আগে। সুশীল বললে, আপনার তাই মনে হয়? নিশ্চয়ই, নইলে বলতাম না। আর সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের পূর্বপুরুষেরা পেলেন কি করে? এ হলো সমুদ্র পাড়ের জিনিস, বাংলাদেশের পাড়াগায়ে আম গাছের ছায়ায় শান্ত ও নিরীহ জিনিস নিয়ে কারবার। কিন্তু এই শিলমোহরের পেছনে রয়েছে অজানা সমুদ্র পাড়ি দেওয়ার দুর্দান্ত সাহস, দুর্জয়, বিক্রম, যুদ্ধ, রক্তপাত। ভারতবাসী সেদিন সমুদ্রের ওপারে বিদেশে উপনিবেশ স্থাপন করেছিল। সেই সব দিনের ইতিহাস এই শিলমোহরের সঙ্গে জড়ানো। তাই বলছি, এটা আপনারা পেলেন কি করে? ওখান থেকে বেরিয়ে আসবার সময় সুশীলের মনে টাকার স্বপ্ন ছিল না, ছিল যে সুদূরের দুঃসাহসিক অভিযানের স্বপ্ন। জামাতুল্লাহ খালাসির অত বড় পদ্মরাগ মণিখানার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সে এমন এক দিনের স্বপ্ন যা প্রত্যেক ভারতবাসীর আত্মসম্মানকে জাগ্রত করে, তরুণদের প্রাণে নতুন আশা, উৎসাহ ও আনন্দের সংবাদ আনে বয়ে। তবু তা সুশীলের মনে যে ছবি জাগালে তা আদেও স্পষ্ট নয়, সবই আবছায়া, সবই ধোঁয়া ধোঁয়া। সুশীল ইতিহাসের ছাত্র নয়। ডক্টর বসুর শেষ কথা কটির সঙ্গে যেন এক অদ্ভুত বৈজ্ঞানিক শক্তি মেশানো ছিল। তার চোখের সামনে প্রাচীনকালের সুদীর্ঘ অলিন্দ বেয়ে তরোয়াল হাতে বর্মে মর্মে সুসজ্জিত বীরের দল সারি সারি চলেছে। মৃত্যুকে তারা ভয় করে না। অজানা সমুদ্রপথে তাদের বিজয় অভিযান নব উপনিবেশের ইতিহাস সৃষ্টি করে
ভাবিকালের অসহায় ও অকর্মণ্য সন্তানদের শিরায় শিরায় নতুন রক্তের আলোড়ন এনে দেয়। কোথায় সে পড়ে আছে পাড়াগাঁয় পুরনো জমিদার ঘরের বিলাসপুষ্ট আয়েসি ছেলেটি সেজে। তাদেরই পূর্বপুরুষ একদিন যে অসি হাতে সপ্ত সমুদ্রে পাড়ি জমিয়েছিল, তাদেরই স্বজাতি স্বদেশবাসী আর সে থাকলে দিব্যি আরামে তাকিয়া ঠেস দিয়ে শুয়ে তেলে জলে দাঁতখানি চালের ভাত আর মাছের ঝোলে কোনো রকমে পৈতৃক বাঙালি প্রাণটুকু বজায় রেখে চলবে টায় টায়। চিরকাল হয়তো এমনই করে কেটে যাবে তার। প্রজা ঠেঙিয়ে খাজনা আদায় করে পুরনো চণ্ডীমন্দিরে বসে ত্রামাক টেনে আর পালো পার্বণে গ্রাম্য লোকজনের পাতে দই মন্ডা দিয়ে হাততালি অর্জন করবার প্রাণপণ চেষ্টায় মুশকুল হয়ে। তারপর আছে মামলা মোকদ্দমার তদারক করতে কোর্টে ছোটাছুটি, ডিক্রি, নালিশ, কিস্তিবন্দি, শটমোহরের নকল, সলমজারি। উফ, ভাবলে তার গা কেমন করে। প্রাচীন ধনী বংশের লাল খেলো বাঁধানো রোকর ও খতিয়ানের চাপে সে নিজের যৌবন ও জীবনকে একদম পিষে মেরে ফেলে শেষের দিকে যখন মহকুমার হাসপাতালে একটিমাত্র রোগী থাকবার স্থানের টাকা জেলা বোর্ডের হাতে দেবে স্বর্গীয় পিতৃদেবের স্মৃতি রক্ষাকল্পে, তখন হয়তো সে পাবে রায় সাহেব বা রায় বাহাদুর খেতাব। আর সঙ্গে সঙ্গে ভাববে, এই তো জীবনের পরম সার্থকতা সে পেয়ে গেছে। না দেখবে দুনিয়া, না দেখবে জীবন। টুলি পড়া বলদের মতো ঘানি গাছের চারিধারে ঘুরেই জীবন কাটাবে। রাত্রে সে সনদকে ডেকে বললে, সনদ তোর সাহস আছে? কেন দাদা, আমি যদি বিদেশে বেরোই আমার সঙ্গে যাবি? এখনই যদি নিয়ে যাও, অনেক দূর হলেও যেখানে বলো। বাড়ির জন্য মন কেমন করবে না? আমি পুরুষ মানুষ না দাদা, ও কথাই ওঠে না। আমি এমনি জিজ্ঞাসা করছি। পরদিন সে ইম্পেরিয়াল লাইব্রেরিতে বসে পড়ল পুরনো দিনের বৃহত্তর ভারতের ইতিহাস। যেসব কথা সে জানতো না, কোনোদিন শোনেনি ডক্টর বসুর কথায়, তারই ইচ্ছা গেল সেগুলো জানবার ও পড়বার। বিজয় সিংয়ের সিংহল বিজয়ের কাহিনী, চম্পা রাজ্যের কথা, সুদূর সমুদ্রপাড়ের ভারতীয় উপনিবেশ চম্পা, ভারতবাসী অসির তীক্ষ্ণা প্রগ্রাপ দিয়ে যে দেশের মাটি পাথরের গায়ে নাগরাজ বাসুকি, শিব পার্বতী ও বিষ্ণু মূর্তি অমর করে রেখেছে। জামাতুল্লাহ খালাসিকে সে 100 বার ধন্যবাদ জানালো ইম্পেরিয়াল লাইব্রেরিতে বসে পড়তে পড়তে। সে তো এক পাড়াগায় অলস জীবনযাপন করছিল। কোনোদিন এসব কথা সে জানতেও পারতো না। এত বড় ছবি তার মনে কোনোদিন জাগতও না। যদি দৈবক্রমে জামাতুল্লাহ খালাসি সেদিন তার পাশে এসে বসে দেশলাই না চাইতো, তুচ্ছ এক পয়সার দেশলাই পড়ার টেবিলে বসে বসে সুশীলের হাসি পেল কথাটা ভেবে। ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে বার হয়ে জামাতুল্লাহ খালাসির সঙ্গে দেখা করতে গেল। মাঠের মধ্যে নির্দিষ্ট জায়গাটিতে বসে আছে। সুশীলকে দেখে সে বললে, আসুন বাবু, কাল রাতে এক কাণ্ড হয়ে গেছে, আপনার সঙ্গে দেখা করব বলে। সুশীল বাধা দিয়ে বললে, কি কি? জামাতুল্লাহ বললে, সে এক আজগুবি কাণ্ড বাবু। কীরকম ব্যাপার? আপনার সেই বন্ধুর বাড়ি থেকে পাথরখানা নিয়ে কাল ফিরছি বাবু। মেটে বুরুজের কাছে ছোটা মূল্য খালি বলে যে বস্তিও আছে, বস্তির কাছে আমার এক দোস্ত থাকে। ভাবলাম চা খেয়ে যাই। সেখানে একেবারে মানুষ নেই, ফাঁকা মাঠ। সিকি মাইল দূরে ছোট মোল্লা খালি বস্তি। হঠাৎ বাবু আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। কে যেন আমার গলায় 2 হাত দিয়ে চেপে ধরে আমার মেরে ফেলবার চেষ্টা করছে। আমি তো চেঁচিয়ে উঠে তাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু পড়ে গেলাম চিৎপাত হয়ে মাঠের মধ্যে। পেছনে সে সময় পায়ের শব্দ শুনলাম যেন। সুশীল ব্যস্ত হয়ে বললে, পাথরখানা আছে তো? শুনুন বাবু, তারপর আমি এমন কাণ্ড কখনো দেখিনি। চিৎপাত হয়ে পড়ে আর জ্ঞান নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমার চারিপাশে 2-3 জন লোক দাঁড়িয়ে। তারা কেউ পানি এনে আমার চোখে মুখে দিচ্ছে, কেউ গামছা নেড়ে বাতাস করছে। আমার দোস্তের নাম বলতে তারা আমার ছোট মোল্লা খালি নিয়ে গেল তার বাড়িতে। সেখানে গিয়ে যখন আমার হুঁশ বেশ ভালো হয়ে ফিরে এলো, আমি পকেটে হাত দিয়ে দেখি পাথরখানা নেই। বলো কি, নেই? গেল সেখানা? শুনুন বাবু, আজগুবি কাণ্ড। পাথর নেই দেখে আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। দোস্তের বাড়ি তো শোরগোল পড়ে গেল। কত লোক দেখতে এলো। আমার দোস্ত কতবার মুখে চোখে পানি দিয়ে ডাক্তার ডেকে আমার চাঙ্গা করলে। আমি সেই রাত্রেই বাড়ি চলে গেলাম। তারপর? বাবু আপনি বলুন একটা কথা। আমি কাল আপনার দোস্তের কাছে দেখাতে গিয়েছিলাম কি নিয়ে? যে ছাঁচ তৈরি হয়েছিল তাই নিয়ে, না আসল পাথরখানা নিয়ে? আপনার ওই যে দোস্ত খুব এলেমদার লোক,
তার কাছে? ও ডাক্তার বসুর কাছে? তুমি তো আসল পাথরখানা নিয়ে গেছিলে, ছাঁচখানা নিয়ে যায়নি ঠিক তো? কিন্তু বাবু বাড়ি ফিরে দেখি আসল পাথরখানা পকেটে রয়েছে, ছাঁচখানা নেই। সুশীল হো হো করে হেসে উঠে বললে, এ কোনো আজগুবি কাণ্ড হলো না জামাতুল্লাহ। তুমি দুখানাই নিয়ে গেছিলে, যে তোমার গলা টিপেছিল সে ছাঁচখানাকে ভুল করে নিয়ে গেছে, আসলখানা তোমার পকেটেই রয়ে গিয়েছিল। কোন পকেটে কোনটা রেখেছিলে মনে আছে? বাবু আমি ছাঁচটা নিয়েই যাইনি। আমি বলছি শোনো, তুমি ভুলে দুটোই নিয়ে গেছিলে, কিন্তু এ থেকে আমাদের সাবধান হতে হবে। কেউ আমাদের পাথরের খবর পেয়েছে। কলকাতা গুন্ডা বদমাইশের জায়গা। আমরা কদিন ধরে এখানে পাথরের কথা বলছি, তত সাবধান হইনি। এখানেও শুনতে পারে। সেদিন ডক্টর বসুর ওখানে দুটো আরদালি দাঁড়িয়েছিল, আমার সন্দেহ হয় ওদের মধ্যে কেউ শুনতে পারে। যাক, ভালোই হয়েছে যে আসলখানা চুরি যায়নি। আজ তোমার সঙ্গে নেই তো সেখানা? না বাবু, আমি কি আর তেমনি উজবুক? জামাতুল্লাহ হেসে বললে, বাবু, লোক লেগে আমায় হঠাৎ কিছু করতে পারবে না। সারঙ্গুনিয়া ঘুরে বেরিয়েছি, কত বদমাইশ লোকের সঙ্গে কতবার কারবার করেছি। এই হাত দুটো যে দেখছেন, এ দুটো ঠিক থাকলে এর সামনে কেউ এগোতে পারবে না, জানবেন খোদার দোয়ায়। সুশীল একবার চারিদিকে চেয়ে দেখলে কোনো দিকে কোনো লোক নেই। সঙ্গীকে চুপি চুপি বললে, এসব কথা এখন নয়, তুমি আমার সঙ্গে যেতে পারবে? কোথায় বাবুজি? আমার বাসায়, সেখানে ঘরের মধ্যে বসে সব কথা হবে এখন। জামাতুল্লাহকে নিয়ে সুশীল তাদের বাসায় এলো। আসার পথে কোনো কিছু অঘটন ঘটেনি দেখে সুশীলের মন থেকে ভয় ও বিপদাশঙ্কা অনেকখানি চলে গেল। জামাতুল্লাহকে কিছু খেতে দিয়ে ও তার জন্য বাইরের ঘরের কোণে বিছানা করে দিলে জামাতুল্লাহ বললে, বাবুজি বিছানা কেন? রাত্রে এখানে তোমায় রাখবো, যেতে দেব না মেটে বুরুজে। সাবধানের মার নেই। খিদিরপুরের মাঠ থেকে মেটে বুরুজ পর্যন্ত জায়গা বড্ড নির্জন, গুন্ডা বদমাইশদের আড্ডা। রাত্রে সে পথে গেলে বিপদ আছে। তোমার যত সাহসী থাকুক না কেন, রাত্রে যাওয়া হবে না। সুশীলের এই সতর্কতার জন্য জামাতুল্লাহকে চিরদিন কৃতজ্ঞ থাকতে হয়েছিল। রাত্রে আহার আদির পরে সুশীল জামাতুল্লাহকে বললে, আমার মতলব তোমাকে বলবো বলেই তোমায় ডেকেছি। আমার মনে হয়েছে আমরা যে করেই হোক, চলো সেই বনের মধ্যে প্রাচীন নগরের সন্ধানে বেরোই। টাকা কড়ির সন্ধান আমি করছি না, পাই ভালো, তা আমি একা নেব না। নটরাজনের স্ত্রীর শেষ দিনগুলো যাতে সুখে স্বাচ্ছন্দ্যে কাটে তার ব্যবস্থা করব, তা দিয়ে। তারপরে তুমি আছো, আমি আছি। ভগবানের আশীর্বাদে আমার ঘরে খাওয়ার ভাবনা নেই। জামাতুল্লাহ খালাসি ঘাড় নেড়ে বললেন, সে আমি আগেই জানি বাবু, আপনি রইস আদমি, মানুষ দেখেই চিনতে পারি, নইলে আপনাকে এত বিশ্বাস করতাম না। বড় ঘরানা আপনারা, আপনাদের নজর হবে বড়। তাছাড়া কি জানো জামাতুল্লাহ, এই বয়স হচ্ছে বিদেশ বেড়ানোর বয়স। চিরকাল বাড়ি বসে থাকবো যদি, তবে দুনিয়া দেখবো কবে? তোমার সাহস আছে আমায় সেখানে নিয়ে যাবার? তো এ বাবুজি সাহেবের কথা নয়, জাহাজ চালানো বিদ্যের কথা, কৌশলের কথা। সিঙ্গাপুরে আমার এক দোস্ত আছে, তাকে খুঁজে বার করতে হবে। সে সুলুশিতে জাহাজ চালিয়েছে অনেক দিন। আপনার কাছে ছিপাবো না, বোম্বেটের কাজ করতো সে। এখন বড্ড কড়া শাসন, ওলন্দাজ সরকার আর আমাদের ইংরেজ সরকারের। মানোয়ারি জাহাজ সর্বদা ঘুরছে। বোম্বেটে জাহাজ ধরতে পারলেই ধরে নিয়ে আসবে আর গুলি করবে। সেজন্য সে কাজ ছেড়ে দিয়ে দোকান করে বসে আছে সিঙ্গাপুরে। তাকে সঙ্গে নিতে হবে। তাহলে কীরকম ব্যবস্থা করবে যাবার? আপনি টাকা কত নিতে পারবেন বলুন? 100-5, তার বেশি 1 পয়সা নয়। তাও নেবেন না? আপনি আমার দোস্ত, 200 নিয়ে চলুন। আমি পাথর বিক্রি করে ফেলি, সেই টাকায় চালাবো। সে টাকা তোমায় আমি নিতে দেবো না জামাতুল্লাহ। নটরাজনের স্ত্রীকে বঞ্চিত করে সে পাথর নিয়ে আমাদের ফল ভালো হবে না। নটরাজন স্বর্গ থেকে দেখবে আর অভিশাপ দেবে। এই জন্যই তো বলি, রইস আদমির বুদ্ধি আর আমাদের বুদ্ধি। আপনি যা বলবেন বাবুজি। অনেক রাত হয়েছিল। জামাতুল্লাহ বিশ্রামের বন্দোবস্ত করে দিয়ে সুশীল নিজের শোবার জন্য চলে গেল বটে, কিন্তু তার সারা রাত ঘুম এলো না চোখে। এবার কিক্ষণে সে বাড়ি থেকে বার হয়েছিল। সাগর পাড়ের যাত্রী হয়ে যদি সেই অজানা দ্বীপের অরণ্যের মধ্যে প্রাচীন যুগের হিন্দু কীর্তি শুধু চোখের দেখা দেখতে আসতে পারে, তবেই সে জীবন সার্থক বিবেচনা করবে। চম্পা রাজ্যের মতো সেখানেও আর এক হিন্দু উপনিবেশ ছিল। নিশ্চয়ই মহাকালের চক্রনেমির আবর্তনে অরণ্য গ্রাস করেছে সে নগরী। তবুও ভারতের সন্তান, সে প্রাচীন যুগের সেই পুণ্যভূমির পবিত্র ধূলি স্পর্শ করে সে ধন্য হতে চায়। অর্থের জন্য সে যাচ্ছে না। পরদিন সকালে উঠে
সুশীল জামাতুল্লাহকে চা ও খাবার খেতে দিয়ে তার সঙ্গে গল্প করতে বসেছে। এমন সময় কাগজওয়ালা খবরের কাগজ দিয়ে গেল। সুশীল কাগজ খুলে সংবাদগুলোর ওপর সাধারণভাবে চোখ বোলাতে গিয়ে হঠাৎ উত্তেজিত সুরে বলে উঠল, জামাতুল্লাহ, আরে তোমাদের মেটে বুড়ো যে খুন! জামাতুল্লাহ চা খেতে খেতে চমকে উঠে বললে, কোথায় বাবু, কোথায়? 2 নম্বর মফিজুল সর্দারের লেন, একটা কুঠুরিতে নূর মোহাম্মদ নামে একটা লোককে গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। সুশীল কাগজ থেকে মুখ তুলে দেখলে জামাতুল্লাহ তালপাতার মতো কাঁপছে। জামাতুল্লাহ চা ফেলে উঠে এসে সুশীলের হাত ধরে বললে, আপনি আমার সবচেয়ে বড় দোস্ত। কাল এখানে রেখে আপনি আমার জান বাঁচিয়েছেন। নূর মোহাম্মদ আমার ঘরেই থাকে, এক বিছানাতে দুজনে শুই। কাল আমি থাকলে আমাকেই মারতো। আমি ভেবে ভুল করে ও বেচারিকে খুন করে গিয়েছে। সুশীল বলে, তুমি এখনই বাড়ি যাও। সেই জিনিসটা বাবু, সে আমি অন্য জায়গায় রেখেছি, সেখান থেকে কেউ সেটা বের করতে পারবে না। সুশীল স্বস্তির নিঃশ্বাস ফেলে বললে, তবুও একবার যাও। সেটা নিয়ে বাবুজি আপনাদের বাড়িতে রেখে দিন। আপনি মেহেরবানি করে যদি রেখে দেন। নিশ্চয়ই রাখবো। তুমি একা যেও না, চলো আমিও সঙ্গে যাচ্ছি। আমার ভাই সনদকে সঙ্গে নেব। পাথরখানা এনেই সুশীল কয়েকদিনের মধ্যে তার আর একখানা ছাঁচ করিয়ে নিয়ে সেখানা ব্যাংকে জমা দিয়ে এলো। ওসব জিনিস সঙ্গে রাখলেই যত গোলমাল। কিন্তু ব্যাংকে রাখবার কয়েকদিন পরেও ঘটে গেল এক বিপদ। সুশীল তখন 1002 টাকার ব্যবস্থা একরকম করে ফেলেছে। তার কাকাই টাকাটা তাকে দেবেন, তবে সে বলেছে ব্যবসার জন্যই ওটা দরকার। বিদেশে যাওয়ার কথা শুনলে কেউ উৎসাহ দিত না। ওর সঙ্গে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে রাজি, সনদ একথা জানিয়েছে। সুশীল বউবাজার দিয়ে গিয়ে জামাতুল্লাহকে ট্রামে দিয়ে এলো। ট্রাম পরবর্তী থামবার জায়গায় যাওয়ার পূর্বেই ট্রামে এক শোরগোল উঠল। জামাতুল্লাহ ট্রামের বেঞ্চিতে বসবার সঙ্গে সঙ্গেই পাশের একজন লোক নেমে গেল। নেমে যাওয়ার সময় একবার যেন তার হাতখানা জামাতুল্লাহর পিঠের দিকে ঠেকল। অন্তত জামাতুল্লাহর তাই মনে হলো। পরক্ষণেই জামাতুল্লাহ রক্তাক্ত দেহে চিৎপাত ট্রামের মেঝেতে। লোকজন হই হই, পুলিশ পুলিশ, সবাই মিলে ওকে ধরাধরি করে নামিয়ে ফেললে। শেষে দেখা গেল ওর বিশেষ কিছু লাগেনি এবারও। একখানা ধারালো ছুরি দিয়ে বোধহয় আততায়ী কোমরের থলে কাটতে চেষ্টা করেছিল। ছুরিখানা দৈবাত তলপেটের পাশের দিকে লেগে খানিকটা অগভীর রেখা সৃষ্টি করে লম্বালম্বিভাবে কেটে গিয়েছে। এই ঘটনার ঠিক 7 দিন পরে সুশীল, সনদ ও জামাতুল্লাহ তিনজনে একখানা রেঙ্গুনগামী জাহাজে চড়ে বসল। আপাতত সিঙ্গাপুর এবং সেখান থেকে ব্যাটেভিয়া যাবে, এই হলো উদ্দেশ্য তাদের। মাস 2 পরের কথা, সকালবেলা সুশীল সিঙ্গাপুরের ভারতীয় পাড়ায় একটি ছোট শিখ হোটেলের একটা ঘরে বসে সনদকে বলছিল, আমরা এখানে এসে ভালো করলাম কি মন্দ করলাম এখনও বুঝিনি সনদ। জামাতুল্লাহর বোম্বেটে বন্ধু তো দেখা যাচ্ছে অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। ও হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। ওকে কি খুব বিশ্বাস করা উচিত হলো? বিশ্বাস না করেই বা উপায় কি দাদা? ও ছাড়া সুলু সমুদ্রে জাহাজ চালাবে কে? তবে আমার মনে হয় যখন আমাদের কাছে এমন কোনো মূল্যবান জিনিস নেই, তখন সে অনর্থক মানুষ খুনের দায়িত্ব ঘাড়ে নিতে যাবে কেন? এমন সময় বাইরে পায়ের শব্দ শোনা গেল। জামাতুল্লাহ তার বোম্বেটে বন্ধু মিস্টার ইয়ার হোসেনকে নিয়ে ঘরে ঢুকল। ইয়ার হোসেন ভিক্টোরিয়া স্ট্রিটে একটা চুল ছাটার দোকান করে ভাড়াটে চিনে নাপিত দিয়ে চুল ছাটায়। রোজগার মন্দ হয় না। 42-43 বছর বয়স হবে, রোগা চেহারা, চোখের দৃষ্টিতে অত্যন্ত ভালো মানুষ ও নিরীহ ধরনের বলে মনে হয়। পরনে সাহেবী পোশাক। লোকটা ভারতীয় নয়, মালায়ও নয়। কোন দেশের লোকটা কখনো বলেনি, তবে তার কথাবার্তা থেকে মনে হয় ভারতের ওপর টানটা তার বেশি। কথাবার্তা বলে ইংরেজিতে নয়তো মালয় ভাষায়। তার ভাষা ইংরেজি জামাতুল্লাহ বেশ বোঝে। এ ধরনের লোকের সঙ্গে কখনো সুশীল বা সনতের পরিচয় ঘটেনি ইতিপূর্বে। বাইরে মোটামুটি ভদ্রলোক, এমনকি বেশ নিরীহ প্রকৃতির পৌর ভদ্রলোক, কিন্তু ভেতরে ভেতরে ইয়ার হোসেন দুর্দান্ত দস্যু। মুহূর্তের মনোমালিন্যের ফলে যারা বন্ধুর বুকে অতর্কিতে তীক্ষ্ণ ধার কিরিচ বসিয়ে দিতে এতটুকু দ্বিধাবোধ করে না, এ সেই জাতীয় লোক। ইয়ার হোসেন ঘরে ঢুকে বললে, বসে আছেন? আমায় আর 200 টাকা দিতে হবে, দরকার রয়েছে।
সুশীল জামাতুল্লার মুখের দিকে চাইলে অতি অল্পক্ষণের জন্য। জামাতুল্লাহ চোখের ইঙ্গিতে তাকে বলে দিলে ইয়ার হোসেনকে যেন সে প্রত্যাখ্যান না করে। কত টাকা বললেন মিস্টার হোসেন? 200 কি 250? বেশ, নেবেন। সেদিন নিয়েছেন 100। ইয়ার হোসেন যেন খানিকটা উদ্ধত সুরে বললে, নিয়েছি তো কী হবে, তোড়জোড় করতেই সব টাকা যাচ্ছে। জাহাজের কি হলো? চার্টার করবেন? জাহাজ চার্টার করবার টাকা কোথায়? কিন্তু আচ্ছা, একটা কথা বলি, আপনারা সে বিম্বমণির দেশে যেতে চাইছেন কেন? টাকা কড়ি হিরে জহরত সেখানে সত্যি আছে? কি করে বলি সাহেব, তবে তোমার কাছে লুকোবো না। খুব বড় রত্নভাণ্ডার সেখানে লুকোনো আছে, এই আমাদের বিশ্বাস। ওই মনির উপর আগযোগ আছে, ওটাই তার হদিশ। অন্তত নটরাজন তাই বলেছিল। আমি চেষ্টা করে দেখব। কিন্তু আমার ভাগ ঠিক 3 ভাগের 1 ভাগ চাই। ফাঁকি দেবার চেষ্টা করলেই বিপদ ঘটবে। এই হাতে অনেক মানুষ খুন করেছি, সে কথা কে না জানে। মানুষ মারাও যা, আমার কাছে পাখি মারাও তা। সুশীলের গা যেন শিউরে উঠল। কাজের খাতিরে এমন নিষ্ঠুর প্রকৃতির লোকের সঙ্গে আজ তাকে মিশতে হচ্ছে। ভাগ্য কি জানি কোন পথ তাকে নির্দেশ করছে। মুখে বললে, না সাহেব, তুমি নিশ্চিন্ত থাকো, ফাঁকে তুমি পড়বে না। ইয়ার হোসেন বললে, একটা গল্প বলি শোনো তবে। একবার আমার জাহাজে 6-7 জন মাল্লা মদ খেয়ে বিদ্রোহ ঘোষণা করলেন। তাদের দলে একজন সর্দার ছিল। সে এসে আমায় জানালে এই শর্তে আমি রাজি না হলে তারা আমার হাত পা বাঁধবে, মেরে ফেলতেও পারে। আমি ওদের সান্ত্বনা দিয়ে শর্তে সই করে দিলাম। তারপর ইঞ্জিন রুমের বড় কর্মচারীকে ডেকে বললাম, জাহাজে কয়লা দিয়েই স্টিম বন্ধ করে ফার্নেসের মুখ খুলে রাখবে। ইঞ্জিনিয়ার বিস্মিতভাবে আমার মুখের দিকে চেয়ে বললে, কেন ক্যাপ্টেন সাহেব, এ তো বড় বিপজ্জনক ব্যাপার। সেই ভীষণ উত্তাপে ফার্নেসের মুখ খুলে রাখবো? সেই বেচারি আমার মতলব কিছু বুঝলে না। আমি সেই বিদ্রোহী সর্দারকে আর তার 4 জন অনুচরকে বললাম ফার্নেসে কয়লা দিতে। এদিকে ইঞ্জিন রুমে টেলিগ্রাফে ইঞ্জিনিয়ারকে পুরোদমে স্টিম দিতে বলেই ওরা ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে পুলি ঘুরিয়ে জাহাজ প্রায় 25 ডিগ্রি কোণ করে স্টারবোর্ডের দিকে কাত করে ফেললাম। তাল সামলাতে না পেরে ওরা হঠাৎ গিয়ে পড়ল খোলা ফার্নেসের মুখে। লোক ঠিক করা ছিল। তখনই তারা ওদের ফার্নেসের আগুনে ধাক্কা মেরে ঠেলে ফেলে ফার্নেসের দরজা ঘটাং করে বন্ধ করে দিল। তারপর 2 দিন পরে কতকগুলো আধপোড়া হাড় পোড়া কয়লার ছাইয়ের সঙ্গে ফার্নেস সাফ করা কুলি সমুদ্রের জলে ফেলে দিল। মিউটিনি শেষ হয়ে গেল। কেউ টের পেলে না? সবগুলো বদমাইশ যখনও পথে গেল, তখন বাকিগুলি আপনা আপনি চুপ করে গেল। ভালো মানুষের দিন চলে গিয়েছে জানবেন। নিষ্ঠুর হতে হবে, নির্মম হতে হবে, তবে মানুষের অন্যায়ের প্রতিশোধ নিতে পারবেন। সুশীল বুঝল না এমন নিরীহ ভালো মানুষটির আড়ালে কি করে এমন দৃঢ় ও নির্মম চরিত্র লুকানো থাকতে পারে। আর একটা কথা, অস্ত্রশস্ত্র কেমন আছে আপনাদের? কিছু না, একটি করে অটোমেটিক আছে দুজনের, তার কার্টিজ নেই। রাইফেল নেই? ভারত থেকে রাইফেল কেনা? মিস্টার হোসেন, এবার আপনি হাসালেন। ইয়ার হোসেন বিরক্তি না করে বেরিয়ে চলে গেল এবং কিছুক্ষণ পরে একটা বড় রিভলভার নিয়ে এসে সুশীলের হাতে দিয়ে বলল, পছন্দ হয়? ওহ, এ তো চমৎকার জিনিস। এই কিনবো 3 জনের। আর একটা পুরনো মেশিন গান। মেশিন গান কি হবে? অনেক দরকার আছে। সুশীল ও সনদ দুজনেই দেখলে সে অনেক রকম জানে শোনে। জাহাজ চালানোর যন্ত্রাদি কিনবার সময় তার যে কিছু কিছু বিজ্ঞানেরও জ্ঞান আছে, এ পরিচয়ও পাওয়া গেল। চাল চলনে, ধরন ধারণে সে সর্বদাই মনে করিয়ে দেয় যে সে সাধারণ নয়। সুশীল জামাতুল্লাহকে বললে, তুমি বলেছিলে 200 টাকা হলেই হবে, এখন তো দেখছি 500 টাকায় মিস্টার হোসেনকে নানা ছুতো করে হাতে কিন্তু 1 পয়সাও রইল না। কোনো ভয় নেই বাবুজি, আমি যখন আছি ও তেমন লোক নয়। লোক নয় কীরকম? ভয়ানক লোক। আমরা বুঝেছি। ও দরকার মনে করলে তোমার মতো পুরানো বন্ধুর গলা কাটতেও এতটুকু দ্বিধা করবে না। বাবুজি, দেখছি ভয় পেয়ে গিয়েছেন, তা একটু পেতে হয়েছে। টাকাটাও মেরে দেবে না তো? তুমি হুঁশিয়ার হয়ে থাকবে ওর পেছনে।
বাবুজি, আমি হাজার পেছনে থেকেও কিছু করতে পারবো না। ও যদি ইচ্ছা করে তবে সিঙ্গাপুর থেকে আজই পালিয়ে যেতে পারে, কেউ পাত্তাই পাবে না। ইয়ার হোসেন ছাঁচটার কথা জিজ্ঞাসা করছিল। তুমি কি বললে? বললাম বাবুর কাছে আছে। মতলব কি? না বাবু, খারাপ কিছু নয়, ও একবার দেখতে চায়। ও ভাগ্যিস আসল পদ্ম রাগখানা ব্যাংকে জমা দিয়ে এসেছিলাম কলকাতায়, নইলে সেই পাথর নিয়ে কলকাতাতেই খুন হয়ে গেল মেটে পুরুছে। এখানে আনলে সে পাথর আমরা হাতে রাখতে পারতাম না। জামাতুল্লাহ গলার স্বর নিচু করে বললে, বাবুজি, এখানেও লোক পিছন নিয়েছে। সিঙ্গাপুর ভয়ানক জায়গা, এখানে দিনে দুপুরে মানুষের বুকে ছুরি বসায়, পরে শুনবেন। সিঙ্গাপুরে যেদিক বড় ডক তৈরি হয়েছে ওর কাছে অনেক দূর পর্যন্ত সামরিক ঘাঁটি। সাধারণ লোককে সেসব রাস্তা দিয়ে যেতে দেওয়া হয় না। জামাতুল্লাহকে পথপ্রদর্শক রূপে নিয়ে দুজনে সেই দিকে বেড়াতে লাগলো। সমুদ্রের নীল দিগন্ত প্রসারী রূপ এখান থেকে যেমন দেখায় এমন আর কোথাও থেকে নয়। দুপুরের কাছাকাছি সময়টা প্রখর রৌদ্র কিরণে সমুদ্রের জল ইস্পাতের ছুরির মতো ঝকঝক করছে। দুখানা মনোয়ারি জাহাজ বন্দর থেকে দূরে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। একজন চীনাম্যান এসে ওদের পিজিন ইংলিশে বললে, টি স্যার, টি? নো টি। নো টি স্যার? মাই হাউস হিয়ার স্যার, ভেরি গুড হোমমেড টি স্যার। সবাই মিলে রাস্তা থেকে একটু দূরে একটা চীনা বাঁশঝাড়ের আড়ালে একটা অ্যাসবেস্টাসের ঢেউ খেলানো পাত দিয়ে ছাওয়া ছোট্ট বাড়িতে এলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাঁশের টেবিল পাতা আছে বারান্দায়। তিনজনে সেখানে বসে দূরে সমুদ্রের দৃশ্য দেখছে। এমন সময় চীনাম্যানটি চা নিয়ে এলো। ওরা চা খাচ্ছে। সে লোকটা আবার কিছু কেক নিয়ে এসে ওদের সামনে রাখলে। ওদের বললে, তোমরা কোথায় যাবে? সুশীল বললে, বেড়াতে এসেছি। ভেরি গুড, চমৎকার জায়গা সিঙ্গাপুর। ভালো কিউরিও কিনবে? কি জিনিস? এসো না ঘরের মধ্যে। ওরা তিনজনে ঘরের মধ্যে ঢুকলো। বুদ্ধের মূর্তি, মালা ড্রাগনের মূর্তি, পোর্সিলেনের পেন মোটা চিনে ম্যান্ডারিনের মূর্তি ইত্যাদি সাধারণ শৌখিন জিনিস আলমারিতে সাজানো। ওরা হাতে করে দেখছে। এমন সময় সনদ একটা জিনিস হাতে নিয়ে অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, দাদা দেখো! সুশীল ও জামাতুল্লাহ দুজনেই চেয়ে দেখলে একখানা জেট পাথরের তৈরি ছুরির গায়ে কি আঁক কাটা। ভালো করে দুজনেই দেখলে অবিকল সেই আঁক চোখ। নটরাজনের পদ্মরাজ মণির গায়ে যে আঁক চোখ ছিল। ওরা সবাই অবাক হয়ে গেল। সুশীল বললে, এ ছুরিখানার দাম কত? $2 মিস্টার। এ ছুরি তুমি কোথায় পেলে? দেখি ছুরিখানা। ও, এ আমি একজন মালয়ের কাছে কিনেছিলাম। এখানেই? হ্যাঁ, একজন মাল্লা ছিল সে। কোথা থেকে সে ছুরিখানা পেয়েছিল তা কিছু বলেনি? না মিস্টার, তবে ছুরিখানা সে ভয়ে পড়ে বিক্রি করে। সে বলেছিল দুবার সে প্রাণে মরতে মরতে বেঁচে যায় এ ছুরিখানার জন্যে। তার পেছনে লোক লেগেছিল, লুকিয়ে আমার কাছে বিক্রি করে। কেউ জানে না যে এখানে আমার কাছে আছে। আমরা এখানে নেব। ওখানে বিক্রি হবে না। আমরা $3 দেব। নিয়ে বিপদে পড়বে তোমরা, ও নিও না। তোমার দোকানের জিনিস বিক্রি করতে আপত্তি কি? আমি আমার খরিদ্দারকে বিপদে ফেলতে চাই না। শোনো মিস্টার, আমি জানি ও ছুরি তুমি কেন নিতে চাইছো, ওই আঁকযোগগুলোর জন্যে, ঠিক কি না? প্রাচীনকাল থেকে এদেশে অনেকে জানে ওই আঁকগুলো কোথাকার এক গুপ্ত নগর আর তার ধনভাণ্ডারের হদিশ। সকলে জানে না বটে, তবে পুরনো লোক কেউ কেউ জানে। অনেক পুরনো জেট পাথরের আংটিতে ওই আঁকযোগ আমি দেখেছি। উনি একটা গুপ্ত সম্প্রদায় আছে। সম্প্রদায়ের বাইরে আর কারো কাছে এই আঁকযোগওয়ালা আংটি কি ছুরি কি কিরিচ দেখলে তারা তার পেছনে লেগে গুপ্ত হত্যা পর্যন্ত করে ফেলে। তবে তাদের আসল উদ্দেশ্য থাকে জিনিসটাকে হস্তগত করা, পাছে অন্য কেউ ওই আঁকযোগের হদিশ পেয়ে সেই প্রাচীন নগর আর তার গুপ্ত ধনভাণ্ডার আবিষ্কার করে ফেলে। ওরা নিজেরা যখন বের করতে পারলে না, তখন আর কাউকে ওরা খোঁজ করতেও দেবে না। ও চিহ্নের জিনিস কাছে রাখা মানে প্রাণ হাতে করে বেড়ানো। কিন্তু আমার মনে হয় কি জানো মিস্টার, ওরকম নগর কোথাও নেই। ও একটা মিথ্যা প্রবাদের মতো এই অঞ্চলে প্রচলিত আছে। কেউ দেখেছে এ পর্যন্ত বলতে পারো? কেউ বলতে পারে সে দেখেছে? কেউ সন্ধান দিতে পারে? ও একটা ভুয়ো গল্প।
চা খেয়ে বাইরে এসে তিনজনে সমুদ্রের দিকে চলল। চিনেম্যানটি পেছন থেকে ডেকে বলল, ওদিকে যেও না মিস্টার, সামরিক সীমানা, যাওয়া নিষেধ। সমুদ্রের ধারে এদিকে বসবার জায়গা নেই। একটু নির্জন স্থানে গিয়ে সুশীল বললে, জামাতুল্লাহ শুনলে সব কথা? এখনও কি তোমার মনে হয় সে নগর আছে কোথাও? আমরা আলেয়ার পেছনে ছুটছি নে। নটরাজনের গল্প ভুয়ো নয়। জামাতুল্লাহ বললে, তবে পদ্মরাগ মণি এলো কোথা থেকে? আমি তোমায় বলেছি নটরাজনের কাহিনী আগাগোড়া বানানো গল্প। পদ্মরাগ মণিখানা সে কোনো প্রকার অসৎ উপায়ে হস্তগত করে, যার উপরে প্রাচীন ও প্রচলিত প্রথা অনুযায়ী ওই চিহ্নটি আঁকা ছিল। এছাড়া আর কোনো মানে নেই। জামাতুল্লাহর মুখ, চোখের ভাব হঠাৎ যেন বদলে গেল। কত বৎসর পূর্বের এক স্বপ্নভরা দিন, এক আতঙ্কভরা কৃষ্ণা রজনীর স্মৃতি তার মুখের রেখায়, চোখের দৃষ্টিতে। সে বললে, কিন্তু বাবুজি, নটরাজন হয়তো দেখেনি, আমি তা দেখেছি। ভীষণ বনের মধ্যে অন্ধকার রাত কাটিয়েছি, আমি কারো কথা শুনিনি। খুব সাবধান জামাতুল্লাহ, আমাদের প্রাণের দাম এক কানা করিও না। যদি এ কথা কোনো রকমে প্রকাশ হয় যে আমরা ওই আগযোগ পড়া পাথরের ছাঁচ বা সেই নগর খুঁজতে বেরিয়েছি। ঠিক বাবুজি, সে কথা আমারও মনে হয়েছে। এই সিঙ্গাপুর ভয়ানক জায়গা। এইখানে পথে পথে রাত্রের অন্ধকারে খুন হয়। বাড়ি সাবধানে থাকতে হবে আমাদের। ইয়ার হোসেনকে সাবধান করে দিতে হবে। মুশকিল হয়েছে, লোকটা মাতাল, মদ খেয়ে কোনো কথা প্রকাশ করে না ফেলে। চলে যাওয়া যাক। তিনজনের সতর্ক দৃষ্টিতে চারিদিকে চেয়ে দেখতে দেখতে বাসার দিকে রওনা হলো। পরদিন ইয়ার হোসেন এসে ওদের বাসায় খুব সকালেই উপস্থিত হলো। সনদ তখন উঠেছিল, চায়ের জন্য স্টোভ ধরিয়েছে। ইয়ার হোসেনকে দেখে বললে, আসুন মিস্টার হোসেন, ঠিক সময় এসেছেন, চা তৈরি। ইয়ার হোসেন রুক্ষ প্রকৃতির লোক, বলে উঠল, চা খাবার জন্য ঠিক আসেনি, আরও 200 টাকা চাই। হঠাৎ সনতের মুখ দিয়ে বেরিয়ে গেল, আরও 200? তাহলে তো আমাদের হাতে রইল না কিছু। তা আমি কি জানি, এ কাজে এসেছেন যখন তখন পয়সার জন্য হোটেলে চলবে না। নয়তো বলুন, ছেড়ে দিই। না না, দাঁড়ান, আমি দাদা ও জামাতুল্লাহকে ডাকি। সুশীল বললে, তাই তো, ব্যাপার কি? চলো দেখি ব্যাপার কি। ইয়ার হোসেন বাইরে বসে আছে। সুশীল গিয়ে বললে, গুড মর্নিং মিস্টার হোসেন, কি মনে করে এত সকালে? সব ঠিক, আজ রাত্রে রওনা হতে হবে। সব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছে। তার আগে সেই ছাঁচখানা একবার দেখি এখনই। আর 200 টাকা এখনই। সুশীলের ইঙ্গিতে সনদ বাক্স খুলে প্যারিস প্লাস্টারের ছাঁচ ওর হাতে দিলে। ইয়ার হোসেন ছাঁচখানি উল্টে পাল্টে দেখে শুনে বললে, নাও, এসব বুঝলো কি অন্য কিছুই না? কিছুই হবে না হয়তো। টাকা? সুশীল বললে, টাকা রয়েছে জামাতুল্লাহর কাছে, সে আসুক। কোথায় সে? সে তো জানি না, সকালে বেড়াতে বেরিয়েছে। আচ্ছা, আমি বসি। এখন কি ঠিক করলেন বলুন মিস্টার হোসেন? এখান থেকে ডাচ স্টিমার বোট ছাড়ছে আজ রাত 10টায়। আমাদের নামতে হবে সাঙ্গাপান বন্দরে, সুলু সমুদ্রের ধারে। সাঙ্গাপান মশলার বড় আড়ত, সেখান থেকে চীনের জাঙ্ক ভাড়া করে যাব। এসব অস্ত্র শস্ত্র নিয়ে ডাচ স্টিমারে উঠতে দেবে? মেশিন গান কিনেছেন নাকি? সব ঠিক আছে, আপনি শুধু দেখুন ইয়ার হোসেন কি করতে পারে। আরও 1 ঘন্টা কেটে গেল। জামাতুল্লাহ আর ফেরে না। সুশীল ও সনদ উৎকণ্ঠিত হয়ে পড়ল। কাল বিকালের সেই চীনাম্যানের কথা বারবার মনে পড়ছিল ওদের। কথাটা ইয়ার হোসেনকে বলা ঠিক হবে না, হয়তো ভেবেই তারা বললে না। কিন্তু জামাতুল্লাহ সব জেনে শুনে একা বেরোলো কোথায়? বেলা প্রায় 10টা। এমন সময় জামাতুল্লাহ ঘরমাক্ত কলেবরে এসে হাজির হলো। জামাতুল্লাহ ক্ষীণ হাসি হেসে বললে, কিছুই না। কিন্তু তোমার চেহারা দেখে এই রোদে। সুশীল বললে, জামাতুল্লাহ, মিস্টার হোসেন আরও 200 টাকা চান। ও তা দিন বাবু, এই নিন চাবি, টাকাটা দিয়ে দিন ওকে আগে। টাকা নেই। ইয়ার হোসেন বিদায় নেবার পর মুহূর্তেই জামাতুল্লাহ নিম্ন সুরে বললে, বড় বেঁচে গিয়েছি। রকের পাশে যে গলি আছে, ওখানে 2 জন মালয় গুন্ডা আমাকে আক্রমণ করেছিল। 2 জন দুদিক থেকে কিরি ছাতে ভুঁড়ি ফাঁসিয়ে দিত আর একটু হলে। আমি প্রাণপণে ছুটে বেঁচেছি। তোমরা অত ছুটতে পারতে না, মারা পড়তে ওদের হাতে। কালকের সেই চিনেম্যানের কথাই ঠিক, আমরা খুব বিপন্ন এখানে। বাড়ি থেকে কোথাও বেরিও না, ইয়ার হোসেনকে কিছু বলো না। সনদ ও সুশীল রুদ্ধ নিঃশ্বাসে ওর কথা শুনছিল। কথা শেষ হলে সনদ তাকে চা ও টোস্ট খেতে দিয়ে বললে, কিছু বলিনি আমরা, ও আজই যেতে বলছে, শুনেছ তো? যাতে হয় আজই আমাদের পালাতে হবে। এখন প্রাণ নিয়ে জাহাজে উঠতে পারলে বাঁচি,
বলো কি জামাতুল্লাহ, এত ভয় নেই? সিনে ম্যানটার বাজে গল্পটা দেখছি তোমার মনে বড় দাগ কেটে দিয়েছে। বাবুজি, মেটে বুরুজের মাঠে খুনের কথাটা ভেবে দেখুন। সে পাথরখানার জন্য নয়, আগজোকের জন্য। এখন আমার তাই মনে হচ্ছে। অসাবধান হবেন না আজ দিনমানটা। জাহাজে উঠলে কতকটা বিপদ কাটে বটে। সেদিন বিকালে ইয়ার হোসেনের লোক আবার এলো। একটা শিলমোহর করা চিঠি সুশীলের হাতে দিয়ে বললে, সুশীল চিঠিখানা পড়ে দেখলে আজ কিভাবে কোথা থেকে রওনা হতে হবে সে ব্যবস্থা চিঠিতে লেখা। ইয়ার হোসেন অন্য পথ দিয়ে যাবে, ওদের যেন চেনে না এভাবে। জাহাজে না উঠে এদের তিনজনের সঙ্গে সে কথাবার্তা বলবে না। সুশীল চিঠির উত্তর দিয়ে দিলে। জামাতুল্লাহ বললে, আমাদের জিনিসপত্র যদি কিনতে হয় এই সময় কিনে নিয়ে আসি, চলুন। ওরা বেরিয়ে এলো বাসা থেকে। ভিক্টোরিয়া স্ট্রিটের বড় বাজারে জিনিসপত্র কিনবে এই ওদের ইচ্ছে। জামাতুল্লাহ বললে, বাবু, কিছু ভালো জিনিস খেয়ে নেওয়া যাক। জানেন, কোনো অচেনা রাস্তায় অনেক দূর যেতে হলে ভালো খেয়ে নিতে হয়। অনেক দিন হয়তো ভালো খাবার অদৃষ্টে জুটবে না। একটা শিক রেস্টুরেন্টে ওরা গিয়ে বসলো। মাংস, কাঠের চা, টোস্ট ইত্যাদি আনিয়ে খাওয়া শুরু করেছে।